শুক্র স্যার, উপরে শুক্র আছে 5 ডিগ্রিতে। উপরে আছে। শুক্র স্যার। আমরা তো এখানে নিই না। প্লুটো আছে 2 ডিগ্রি, এটা আমরা হিসেব করি না। আরে প্লুটোতে যাচ্ছেন কেন? শুক্র আছে স্যার শু- 5 এটা ডিগ্রি। শুক্র আছে পাগল, পাঁচ মানে ডিগ্রিতে ক্লাসের মধ্যে এখানে বলছি ফুল অংশ রেকর্ডিং হচ্ছে, উনি ফুলটো কেটে নিয়ে যাচ্ছে। শুক্র বললাম স্যার 20 ডিগ্রি। শুক্র ঠিক কত আছে, ডিগ্রি? 5 ডিগ্রি। 5 ডিগ্রি, 5 ডিগ্রি। 5 ডিগ্রি 19, হ্যাঁ 19। 5 ডিগ্রি স্যার। হ্যাঁ 5 ডিগ্রি। তারপরে কি আছে? শুক্র তো তুঙ্গস্থ হয়ে শুভকারক গ্রহ রাহুযুক্ত হয়ে বসে আছে। তারপর সরি স্যার 11 ডিগ্রি, 11 ডিগ্রি 5। রাহু এইবার আছে স্যার। না, রাহু আছে এইবার 8 শোনেন, ডিগ্রি 34 মিনিট। তাহলে শনি বুধের পরে শুক্রকে বাদ দিলে শনি, তাহলে সর্বশেষ ডিগ্রি যেটা সেটা তো পতি-পত্নী ব্যবসাকার। জি পতি-পত্নী ব্যবসাকারক হচ্ছে সবচেয়ে নিচু ডিগ্রি, মানে সবচেয়ে কম ডিগ্রি। তাহলে জি তার স্যার। উপরেরটা, তার উপরেরটা কোনটা? শুক্র। হুম। তার হ্যাঁ, উপরেরটা কি শুক্র নাকি? কি কথা শুক্র বলেন না কেন? ওখানে দেখতেছেন কি? শুক্র 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 স্যার, তাই তো বললেন। শুক্র। হ্যাঁ শুক্র। তা শুক্রর পরেরটা কোনটা? শনি। 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 তাহলে শনি। আমরা রোগ বের করেছি শনি। এইবার শনি কিন্তু আমরা বের করেছি, ওখানে শনি কিন্তু বের করে নিয়ে বসে আছি। জি আর শনি বের বুধকে করছি। নিয়েছি কেন? বুধ রাশিপতি, লগ্নের ষষ্ঠপতি, বুধ পীড়িত, ভাগ্যপতি, সেখানে পীড়িত। তার জন্য আমরা বুধকে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বিচার দ্বারা। জি। তাহলে এইবার বুধ কি পতি পত্নী ব্যবসা কারক, হুম। পতি পত্নী ব্যবসা কারক। তাহলে মাতা মিত্র সুখ কারক। মায়ের রোগের কথা আমরা বলে আসছি, সেটা কি বুধ দিয়ে বলছি? সেটা কিন্তু মঙ্গল দিয়ে বলছি, মায়ের কথা মঙ্গল দিয়ে বলছি। মঙ্গলের ডিগ্রি দিয়ে দেখতে হবে যে মঙ্গল মাতা মিত্র সুখ কারকের জায়গায় পড়ে কিনা। বুঝতে পেরেছেন? যদি এই লগ্নে তৃতীয় রাহু শুক্র বসে আছে শনির নক্ষত্রে, যদি তার ভাই বোন রোগ হতো, তাহলে ভ্রাতৃকারক গ্রহ কিন্তু ওই যে ভাই ভাবে যদি থাকতো, তবেই না ভাই বোনের রোগ ব্যাধি হতে পারতো। এইবার ভাই বোনের কি রোগ হবে? তার বড় ভাইয়ের রোগ ব্যাধি হবে, বড় ভাই অকাল মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে। এই যেটি সেটিও কিন্তু ওখান থেকে বের দিল। করে নিয়ে আসতে হবে। তাহলে গাণিতিক যে বলছেন, প্রথমেই আমি কিন্তু সেটি বলে নিয়েছি যে আমরা ডিগ্রি, মিনিট, ঘন্টা, মিনিট, সেকেন্ড, পঞ্জিকার থেকে যখন একটি বলা হয় যে 2 ঘন্টা একটি লগ্ন, মানে 120 মিনিট, 120 মিনিট থেকে 4 মিনিট এদিক ওদিক, মানে 116 মিনিট। তো 116 মিনিটের যদি দুই, মানে ধরেন 2 ঘন্টা 120 মিনিট, তাহলে এক 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে আধা ঘন্টা মানে 15 মিনিট। তাহলে একটি লগ্ন, সে এই লগ্নটা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যদি 1 ঘন্টা পার হয়ে যায়, তাহলে সে কোন নক্ষত্রে থাকবে? এই জিনিসগুলো কি ঘরে বসে শিখবেন আপনারা, নাকি ওগুলোও ক্লাসে শিখিয়ে দিতে হবে? এই ডিগ্রি মিনিটটা কে শিখবে? এটা কি এখান থেকেই শিখিয়ে দেবে? হ্যাঁ না এটা শিখিয়ে দেবে, আমাদের সেটা শিখতে হবে। সেই কারিকুলাম নতুন আনা হচ্ছে, সেটা প্রতিষ্ঠান যখন আনবে তখনই পাবেন, এর আগে তো পাচ্ছেন না। এখন প্রতিষ্ঠান তো ওগুলো বুঝতো না এতদিন, এখন বুঝছে, প্রতিষ্ঠান এখন নতুন করে সজ্জিত করবে। প্রতিষ্ঠান চিন্তা চেতনা করছে, তখন যখন করবে তখন আপনারা ঠিকই পেয়ে যাবেন। এই জন্য আগামী ব্যাচ আরো কঠিন থেকে কঠিনতর আসছে। এমনকি ওই যে বললাম না আপনাদেরও, যে ওই আমি লোভ দিচ্ছি না, হয় আমার উচ্চতর ব্যাচ চালু থাকবে, নচেত উচ্চতর ব্যাচ বাদ। আমরা মনে করবো যে একটা ব্যাচ হবে, শুধু শিক্ষাটা প্রাথমিক ব্যাচ দিয়ে ছেড়ে দেবো, যে 2 বছর বাইরের থেকে এবার আসো, ঘুরে ঘুরে টুরে পুনরায় তারপরে আসো শিখতে হলে, এইরকম কিছু করা হবে, তারপরে আমরা বুঝতে পারবো। কারণ আমরা এত নোটিশ দেওয়ার পরেও, যে নীরজ স্যার বারবার নোটিশটা রিপ্লাই করেছে, আমি নিজে নোটিশটা দিয়েছি যে এখন থেকে পরীক্ষা পর্যন্ত উভয় ব্যাচের শিক্ষার্থীরা একসঙ্গে ক্লাস করবে। কই, কয়জন করেছে? করেনি। তাহলে উচ্চতর ব্যাচের গুরুত্ব কম, আমার কম গুরুত্ব দিতে হবে। তাহলে আমার কি করতে হবে? আমার লোভ ধরাতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের লোভ ধরাতে হবে। জ্যোতিষশাস্ত্রের লোভ ধরিয়ে কিছু শিক্ষা দিয়ে পথে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পরে, তারপরে যখন সে হাবুডুবু খাবে, পুনরায় আমার কাছে ফিরে আসে কিনা সেটি আমার দেখতে হবে। সেই সময়টা একটু আমাকে ভাবতে দেন, একটু যেতে দেন। যেমন আজকে কিন্তু আমি প্রসেনজিৎ চক্রবর্তী এবং কিশোরী মোহন মন্ডল দুজনের সামনে আমি একটি কথা বলেছি যে দেখুন আপনারাও শিক্ষা নেন। আর আমাদের এই লিটল ম্যাডাম তন্নি হালদার, তিনিও কিন্তু নিজে নিজে করছে। কিন্তু 2 ঘন্টা যদি ওই তন্নি ম্যাডাম আমার সামনে বসতো আর ওনার বিষয়ে যদি আমি কথা বলতাম, 2 ঘন্টা ব্রিফিং, তো ব্রিফিং দিলে উনি কিন্তু ওনার ধরন পাল্টে যেত। আজকে ওনাদের দুইজনকে বলেছি, শোনেন, ওই প্রসেনজিৎ চক্রবর্তী আছে সামনে পরে,
তো সেই 2 ঘন্টা ব্রিফিং দিলে ওনার গতিটা বদলে যেত। কিশোরী মোহন বাবু বললেন, আমি একটা পেজ খুলেছি। আচ্ছা, পেজ খুলেছেন, ঠিক আছে, বেশ ভালো হয়েছে। পেজ সবাই খুলবে, সবাই ইউটিউব খুলবে, সবাই ফেসবুক খুলবে, এটা ঠিক আছে। কিন্তু উনি যে এই বয়সে এই বয়সে কারো সহযোগিতা ব্যতি রেখে একা একা যে সে করছে, একটা পরে একটা করেই চলেছে, তাহলে সেটি দেখেও কি আমাদের একটু মনে হয় না যে আমরা কিছু করি? সেখানে আমরা কি করি? আমি ক্লাসের একটা ভিডিও পোস্ট দেওয়ার পরে পাবলিক ভিডিও যখন দেখি যে 2 দিনের মাথায় ওই যা শেয়ার করেছে আমার আইডি, আর নারায়ণ চক্রবর্তী যিনি সিনিয়র শিক্ষার্থী, উনি অন্তত এই একটা ভিডিও 10 বার শেয়ার করেন বা 20 বার শেয়ার করেন। এই হয় শেয়ার সংখ্যাটা বাড়াই, কিন্তু কারো ওয়ালে আমি দেখি না। আর এই কথাও বলেছি যে দেখা যাচ্ছে যার মেইন আইডিতে শেয়ার না করে আরেকটা আইডি খুলে রেখে সেইটা একটু শেয়ার করে কিসাও, হ্যাঁ আমি শেয়ার করেছি, প্রচার করেছি, বুঝলেন আবুল হোসেন সাহেব? তো তানাদেরকে আপনি কি মনে করেন যে ওই ডিগ্রি মিনিট দিয়ে ধরিয়ে দিয়ে আমার বীজ মন্ত্র ধরিয়ে দেব আর সেই বীজ মন্ত্র যাবে, এটা কি কোনো গ্রন্থে আছে? আপনি আশা করেন যে আপনারা সেটি পাবেন? না স্যার, এটা কিভাবে আশা আশা? করা যায় না। কারণ এবং আপনি ঠিকই বলছেন, তন্নি হালদার ম্যাডাম উনি করে ওনার ফেসবুকের রিপোর্ট আমার লিঙ্কের সাথেও আমি পাইছি। উনি ভালো ভালো জিনিস তৈরি করার চেষ্টা করেন। তবে আমি বুঝি না, যারা একটু এখানে ইয়ং আছেন তারা এই জিনিসগুলো করা উচিত। আমি আমার মানে ফেসবুক পেজে বেশি দিতে পারি না, এটা প্রফেশনাল কারণে, কিন্তু তারপর আমি যেখানে যেখানে গ্রুপ আছে, যেখানে 500 লোক আছে, ওইসব গ্রুপে দিয়ে দিই। তাতে একটা জিনিস আমার হয়েছে, যেটা নীরজ দা বলছেন, সবাই জানতেছে আমি একটু জ্যোতিষ নিয়ে চর্চা করতেছি, পড়াশোনা করতেছি, মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করে আমার টিচারকে, এদেরও পরিচয় হয়েছে। আমি স্যারের কাছে ম্যাগাজিন আনছি, ম্যাগাজিন আমি বিভিন্ন বিভিন্ন লোকদের কাছে ডিস্ট্রিবিউট করছি। ডিস্ট্রিবিউট করার জন্য হয়েছে কি, আমি বলছি একটু পড়েন। তো অনেকেই দেখা যাচ্ছে অফিসে থাকলে কাজের ফাঁকে দেখি তো কি দিল, একটা জিনিস পড়ে মানুষকে সরাইতে হবে। প্রথমে চা খাওয়ানোর মতো, চা চাইনিজরা যেরকম খাওয়াইছে, মাগনা খাওয়াইতে হবে, পরে ধরতে হবে। একটা জিনিস কি আবুল হোসেন সাহেব, এটা কি সঠিক নয় যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর? এটা কি সঠিক কথা নয়? স্যার যদি অবশ্যই সঠিক কথা স্যার, সঠিক সঠিক না কথা। হলে মুরব্বীরা বলে গেছে কেন? এই কথা কেন বলেছে? এই যে আমাকে ইন্ডিয়ান এক ভদ্রলোক বলেছিলেন আরো 1 বছর আগে, যদিও মোবাইলে চার্জ থাকে না বিধায় এটা আমি অফ করে রেখেছি। বলছিল যে স্যার আপনার এই মোবাইলটা আমাকে দেন, আমি মোবাইলটা দিয়ে মাসে আপনাকে 2 লাখ টাকা ইনকাম করে দেখাবো আপনার মোবাইলটা দিয়ে, এবং দেখিয়ে আমি তার হাফ পার্ট আপনাকে দিয়ে দেবো। তা আমি বললাম কিভাবে সম্ভব? কেন তোমার মোবাইল দিয়ে পারছো না কেন? আমার মোবাইল কি এমন কি? আমার মোবাইল তো সস্তা মোবাইল, আর সস্তা এটা সত্য অ্যান্ড্রয়েড। স্যার, না সস্তার জন্য না, আপনার ভিউয়ার বাড়বে। সেইভাবে যদি পোস্টিং গুলা করা হয়, শেয়ার করা হয়, ভিউয়ার বাড়লেই আপনি অটোমেটিক এর ইনকামটা পেয়ে যাবেন অনলাইন নো, থেকেই স্যার। সেটি বলে নাই। সেটি বলেছে স্যার ডেটা নাই আপনার তো। ইনস্টাগ্রামে এমন এমন গ্রুপ আছে, এক এক গ্রুপে মিলিয়ন মিলিয়ন গ্রুপ সদস্য রয়েছে, যা একটু স্ক্রিনের দিকে তাকালে বোঝা যাবে, যদিও ব্লক করা, দেখেন সবগুলো সাদা, এই দেখেন সব সাদা। কোনোটা, আমি কিন্তু এই ইনস্টাগ্রাম কখনো চালাতে পারি না, আমি বুঝি না, স্যার কিন্তু ইনস্টাগ্রাম লক্ষ কি আপনার লক্ষ। পার্সোনাল নাকি ইনস্টিটিউশনের স্যার? অবশ্যই পার্সোনাল, আমার ইনস্টিটিউশনে আবার আচ্ছা। কি থাকবে? এর যদি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাই তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব। যেমন একেবারে প্রথম পেজে যারা বসবেন তারা একটু দেখেন যে প্রথম পেজে যা এসে রয়েছে, একটু দেখাই এটা কিভাবে সম্ভব হয়। আপনাদেরও নিশ্চয়ই ইনস্টাগ্রাম আছে, দেখেন, এই যে প্রথম পেজটা পাঠালাম, একটু দেখেন। 1 নাম্বারটায় আছে দেখেন 45,599 জন সদস্য। 2 নাম্বারটায় আছে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত লোক, 1,48,001 জন সদস্য। পরপর আপনারা বাকিগুলো দেখে নিন, গ্রুপে যেহেতু দিয়ে জি দিয়েছি। স্যার, প্রত্যেকটাই ভালো ভালো শেয়ার আছে। তাহলে এই যে জিনিসগুলো কিভাবে হয়েছে? আর আমি কি দেখি? আমি দেখি যে আপনাদের
এই বয়সে এসে ফেসবুকের ফ্রেন্ড সংখ্যা 90 জন, ফ্রেন্ড সংখ্যা 70 জন, 100 জন, এই ইত্যাদি ইত্যাদি এগুলো। তাহলে স্যার আসলে আপনাদের আমাদের ফেসবুক গুলা স্যার কেউ প্রফেশনালি ইউজ করার চেষ্টা করে না, এটা আমি সত্য করে কথা কষ্টের সহিত বলতে রাজি হই। এগুলা ইউজ করে হলো প্রেম করার জন্য, এই ফাজলামো করার জন্য ইউজ করে, কেউ প্রফেশনালি ইউজ করে না। কিন্তু এইটাই তো এখন, এখন দুনিয়ার বুকে এটাই তো হচ্ছে আপনার চলতে হবে এটা নিয়ে। এটাকে রেখে তো আপনি চলতে পারবেন না। না তা পারবো না স্যার, কিন্তু আমার মনে হয় যে এটা আমি খুব দুঃখের সহিত বললাম যে এই ধরনের কাজের সাথে তারা রিলেটেড থাকে, কিন্তু এটাকে আচ্ছা, আসি প্রফেশনাল ভ্যালুতে নিলে। আমরা অন্যদিকে চলে যাই, কঠোর কথা বলা হয়ে যাবে শেষে। আমরা অন্যদিকে যাই, যেহেতু আমরা একটু সাজেশনের দিকেও যাব। তো এইটার প্রতিকার একটু সেরে যাই যে আমাদের রয়েছে প্রতিকার পদ্ধতি। তাহলে আমরা তখন বুধ আর শনি, এই দুটি গ্রহের রোগ এখানে আমরা কাউন্ট করেছি। তাহলে বুধ এবং শনি, একে কি মানে শক্তি দিলে, মানে শনির নীলা দিলে তাহলে রোগ কি কমবে? বুধের পান্না দিলে রোগ কমবে না বাড়বে? কথা হচ্ছে যার যে গ্রহের রোগ পেলাম, যে গ্রহ রোগ সৃষ্টি করছে, সেই গ্রহের প্রতিকার দিলে কি রোগটা কমে না রোগটা বাড়ে? আমরা প্রতিকার দিলে কি রোগকে খাবার দেই না রুগীকে খাবার দেই, কোনটা করি? আমি বলতে চাচ্ছিলাম, রুগীকে খাবার দেই। রুগীকে খাবার দেই। তাহলে রুগীকে যদি আমরা খাবার দেই তাহলে রোগটা কি কি হয়? রোগটা কমে না রোগটা বাড়ে? কমে। কমে স্যার। রুগীকে খাবার দিলে রুগীর ইমিউনিটি শক্তি বাড়লে তার রোগ কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে আমরা খাবার দিই রুগীকে, মানে ওই গ্রহকে প্রতিকার দিয়ে রোগকে খাবার দিই না নিশ্চয়ই। তাহলে এখানে যদি রোগ সৃষ্টিকারী গ্রহ হচ্ছে বুধ আর শনি, তাহলে এই লগ্নের লগ্নপতি স্বয়ং মারক। তাহলে শনির প্রতিকার যদি দেই তাহলে তার রোগ বাড়বে না কমবে? পারবে। বাড়বে। সবাই বুঝছেন? হ্যাঁ, জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, বুধ রবি বুধাদিত্য যোগ, বৃহস্পতি দৃষ্ট হয়ে বসে আছে। বুধ এই লগ্নের রিপুপতি, সে মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছেন মিথুন রাশিতে, বৃহস্পতির নক্ষত্রে স্বয়ং বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, চন্দ্র সেখানে বসা। তাহলে এখানে আপনার যে মঙ্গল এবং চন্দ্র রাশির যে অবস্থান, তাহলে রাশি অধিপতি বুধ, সে বৃহস্পতি দৃষ্ট, অপরদিকে শনি দৃষ্ট, আবার আবার রাহু দৃষ্ট। তাহলে তিনটি পাপ গ্রহ দৃষ্ট, মানে দুটি মারক গ্রহের দৃষ্টি আর একটা পাপ গ্রহের দৃষ্টি বুধের পরে। তাহলে বুধের প্রতিকার দিয়ে, বুধা রবির সঙ্গে যুক্ত থাকার কারণে আদিত্যকে সঙ্গে নিয়ে যতটুকু অক্সিজেন পেয়েছে, সেই অক্সিজেন রাহুর দৃষ্টি, এই লগ্নের মারক গ্রহ শনির দৃষ্টি, আর হচ্ছে পাপ গ্রহ বৃহস্পতির দৃষ্টি। তার অক্সিজেনটা যতটুকু পেয়েছিল, সেই অক্সিজেনটা তার পাওয়ার দিয়ে যদি এদের সঙ্গে মারামারি করায় দিই, তো বালক গ্রহ বুধ কি আদৌ টিকতে পারবে ওখানে? না, পারবে না, পারবে না। পারবে না। পারবে না তাহলে স্যার। এনার রোগ নিরাময়ের উপায় কি? এটা ছিল আজকের ক্লাসের শেষ বোঝানোর বিষয়। তাহলে আপনারা এখানে পান্না দেবেন কিনা, নীলা দেবেন কিনা, দিলে কি তার রোগ কমবে কিনা, এটি হচ্ছে আজকের ভাবনার চূড়ান্ত পর্যায়ে, এটি কিন্তু বুঝতে হবে। স্যার আমার একটা ছেলে মেয়ে প্রশ্ন আছে, যেমন আমরা গ্রহকে পাওয়ার বাড়াই দিই, গ্রহের পাওয়ার কমাইতে পারি না, কমানোর জন্য কি এন্ট্রি গ্রহ দিয়ে আমাকে কমাতে হবে? অবশ্যই অ্যান্টি গ্রহ দিয়ে কমাতে হবে। আচ্ছা। অবশ্যই তাহলে অ্যান্টি গ্রহ, সেই অ্যান্টি গ্রহটা সিলেক্ট করব কিভাবে? হ্যাঁ। যাতে শনি দমিত থাকে, যাতে ওই বুধ যে মরাই থাকে। জি বুধ স্যার। কিন্তু মরা না ওখানে, ধরেন হুম। শান্ত আছে, কিন্তু তাকে তো, সে তো রাহুর সাথে শনির সাথে মঙ্গলের সাথে লড়াই করে পারবে না, তো পারবে? জি পারবে না, জি সেটাই। তো তাকে তো লড়াই করা শেখায় লাভ নেই, তার হাতে তো হুম। অস্ত্র তুলে দিয়ে কোনো লাভ নেই। না। তাহলে কি? তাহলে এন্টি গ্রহ কাকে দিতে পারি? একমাত্র লগ্নের দ্বাদশপতি বা তৃতীয় পতি, এই যে বৃহস্পতি, এই বৃহস্পতিকে দিয়ে তাকে কোনো কিছু, মানে আরো দৃষ্টিটা বাড়ানো যায়। কিন্তু শনির দৃষ্টি পড়েছে, শনির পাওয়ার দিয়ে তো আর বাড়ায়, রাহুর পাওয়ার পড়েছে, রাহুর গোমের না, দিয়ে বাড়িয়ে তো আর ভূতকে দমন করা যাবে না ওখানে। যাবে না। যাবে?
না, যাবে না। তাহলে তার বৃহস্পতিটা যদি বাড়াই, যাবে না, বৃহস্পতি যাবে না। রিপু ভাব, ভাগ্য ভাব শেষ হয়ে যাবে। তাহলে বৃহস্পতিকে বাড়াবো কি করে? বৃহস্পতি শুক্রের গৃহগত এবং 16 নাম্বার নিজের বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। শুক্র কিনা বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে এবং শুক্র ওখানে শনির নক্ষত্রে বসে আছে। তাহলে শুক্রকে সঙ্গে নিয়ে বৃহস্পতির প্রতিকার আমরা দিয়ে দেব। জি, জি স্যার। তখন সেই ইমিউনিটি শক্তি ওই জাতক এমনিই পাবে, আর জাতক পাইলে তার রোগের মাত্রা কমবে। এটা হচ্ছে ফর্মুলা, বুঝলেন? হয় সাদা এই পোকরাজ প্রতিকারে স্যার অথবা পঞ্চম ইয়েলো। ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে স্যার। এই হ্যাঁ, প্রতিকারে পঞ্চম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। পঞ্চম ভাবেই তো স্যার ইমিউনিটিটাকে দেখে আর কি স্যার। হ্যাঁ। সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ পঞ্চম ভাব থেকে শুক্র যখন অ্যাক্টিভ হবে পঞ্চম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে স্যার। আমার কায় মনোবাক্যে একটি প্রার্থনা থাকবে যে অনেক জ্যোতিষরা কিন্তু জ্যোতিষদের দোষ আছে কোনটা, যে একজন ক্লায়েন্ট যদি উপকৃত হয় তাহলে প্রথম দিন হয়তো আপনারা একটা পাথর দিলেন, আবার একটু উপকার হয়ে আসলে 6 মাস পরে কি করেন আর একটা দিন, আবার তার 6 মাস পরে আসলে যে আরেকটু উপকার হয়েছে আর একটা দিন, মানে আসলে পাথর একটা বিক্রি করতে হবে। এই করতে করতে কখন 9টা ছাড়িয়ে যে 10-11টা দিয়ে ফেলেন এটিও কিন্তু জানেন না, এটি কিন্তু বুঝতে হবে। তো এটি আপনাদের জীবনে একটা সীমাবদ্ধতা থাকতে হবে যে আমরা এর বাইরে আর যাব না, এটা কিন্তু একটা সীমাবদ্ধ থাকতে হবে। জ্যোতিষের গায়ে যে গন্ধটা, এই গন্ধটা যেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো জ্যোতিষ শিক্ষার্থী যারা জ্যোতিষ হচ্ছেন তাদের গায়ে যেন এই গন্ধটা না আসে। ওই গন্ধটা এসে পড়বে কিন্তু আমার উপর, তারপরে পড়বে জেকে দেব স্যারের পরে, তারপরের অংশ পড়বে নীরজ স্যারের উপরে, আর তারপরে বলবে যে ওই বুড়ো মানুষটা অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী ইনফ্লুয়েন্স দিয়ে বা নেতৃত্ব দিয়ে এই তিনটেকে পুষিয়ে এই কাজটা করেছে, ব্রাহ্মণ মানুষ মহা সর্বনাশ করেছে ওই লোক। বুঝতে পেরেছেন? তখন এই 4জনকে ধরে কষবে, কষণ দিলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মুছে চলে যাবে, শেষ। যাবে না, যাবে না, কোচিং সেন্টার যাবে না। আচ্ছা, এবার আসি, আমরা ইতিপূর্বে কিন্তু সাজেশন মূলক আলোচনা করেছিলাম কোনটা, প্রাথমিক ব্যাচের ভেদিক অ্যাস্ট্রোলজি এবং উচ্চতর ব্যাচের ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে কিন্তু যে পরীক্ষার আমরা শুধু বলেছি কি ধরনের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হতে পারে এই ধরনের বিষয়, প্রশ্ন ওই রকম না হয়ে অন্যরকম ঘুরে ফিরে আসতেই পারে, সেটা প্রতিষ্ঠান জানে, আমরা কিন্তু কিছু জানি না। তো আজকে হচ্ছে দুই ব্যাচেরই হাতের রেখা নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, এবং আগামী ক্লাসটায় যাব আমরা নিউমারোলজি নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে এর একটা ধারণা, যাতে আপনারা ঘরে বসে পড়তে পারেন। তো ধরেন আমি সিলেবাসটি হাতে নিলাম, আপনাদের যে ক্লাসগুলো করানো হয়েছে সেই ক্ষেত্রে ধরেন আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে প্রাথমিক ব্যাচ এবং উচ্চতর ব্যাচ দুই ব্যাচই একসঙ্গে পরীক্ষা দেবেন। একসঙ্গে তো আর দেবেন না, আলাদা আলাদা ডেটে দেবেন। তো 12ই জুন 2026 সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে কিন্তু এই প্রাথমিক ব্যাচের পরীক্ষা হবে। আর হচ্ছে 27 নাকি না কত তারিখটাই মনে থাকে না। 26 স্যার তারিখ কত স্যার। তারিখ? স্যার 24। আমাদের 26 26 তারিখ। তারিখ এবং 27 তারিখ 2 দিন। হ্যাঁ 26, তাহলে 26 তারিখ সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে উচ্চতর ব্যাচের পামিস্ট্রির পরীক্ষা হবে। তো 12 আর 26 জুন যদি কোনো প্রাকৃতিক বড় দুর্যোগ না হয় তাহলে আপনাদের হাতে আমরা কি পড়িয়েছি সেগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনার বাসায় বসে কি পড়বেন, কি কি প্রস্তুতি নেবেন সেগুলো উভয় ব্যাচের জন্য স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যেমন ধরুন আমরা শিখিয়েছি হাত থেকে রাশি নির্ণয়ের পদ্ধতি, শিখিয়েছি না? জি শিখেছি। স্যার, শিখেছেন, শিখেছি। এটি মাথায় রাখবেন। যদি বলা হয়, যদি প্রশ্নটি এইভাবে করে, কিভাবে করবে জানি না, যে হাত থেকে রাশি নির্ণয় পদ্ধতিটা আমরা একটু শিখে রাখবো। যদি বলে যে উদাহরণ সহ একটি হাত এঁকে বিশ্লেষণ করুন, তাহলে হাত আঁকা কিন্তু আপনাদের বলে দিয়েছি যে খাতার পরে হাত এরকম ধরবেন, ফাঁকার থেকে কলম টান দিয়ে অমনি হাত বানাবেন। পরীক্ষার হলে দ্রুত হাত ভালো হলো কি না হলো এটা দেখার বিষয় না, আপনি যেটা বুঝাচ্ছেন সেটি হচ্ছে দেখার বিষয়। এটি কিন্তু মাথায় রাখবেন। বুঝতে ওকে পেরেছেন? তাহলে উদাহরণ সহ যদি বিশ্লেষণ করতে হয় তখন আপনারা কি বিশ্লেষণ করবেন, কি দিয়ে বিশ্লেষণ করবেন? ধরে নেন তার হাত থেকে রাশি নির্ণয় করলেন, এখানে হয়তো একটা চিহ্ন থেকে রাশি নির্ণয় করলেন, কিন্তু উদাহরণ যদি সহ বুঝিয়ে দিতে বলে তাহলে কিভাবে বুঝাবেন?
তখন ওই রাশি ধরেন আপনারা এখানে বের করলেন যে ধনু রাশি। তাহলে ধনু রাশিতে 3টি নক্ষত্র আছে, একটা হচ্ছে কেতু মানে মূলা, আর একটা হচ্ছে পূর্বাষাঢ়া সেটা হচ্ছে রবি, আর একটা উত্তরাষাঢ়া হচ্ছে ওই সরি পূর্বাষাঢ়া হচ্ছে শুক্র, শুক্র আর শুক্র উত্তরাষাঢ়া হচ্ছে রবি। রবি। ওই 3টি নক্ষত্র ধনু রাশিতে রয়েছে, ধরেন ধনুকে মার্ক করলেন। তখন ওই রবির ওই রাশির বিশ্লেষণের ক্ষেত্রে কেতুর গুণ দোষ, শুক্রের গুণ এবং দোষ, আর হচ্ছে রবির গুণ এবং দোষকে বিশ্লেষণ করে এমন ভাবে সজ্জিত করবেন যে এইগুলো ওই মানবের জীবনে থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখবেন যে এক্সামিনার যারা থাকবে তারা বুঝবে যে হ্যাঁ এভাবে সম্ভব। কথা হচ্ছে আমাদের পরীক্ষকদের বুঝিয়ে দিতে হবে যে আমরা পরীক্ষাটা যেটা দিছি সর্বজন বোঝে, এভাবেই আমরা দিয়েছি, যেন ওই খাতাটা আরো কারোর সামনে বের করে ধরে, যেমন গতবারের আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এমন একজন শিক্ষার্থী খুবই ভালো লিখেছেন, খুবই ভালো, মানে আমি যদিও কারো খাতা দেখিনি, কিন্তু উনি নিজেই বলেছেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার উনি বলেছেন যে খাতাটি উনি দেখেছেন এবং উনি বলেছেন যে খুবই ভালো লিখেছে, কিন্তু এমন দুটি জিনিস যুক্ত করেছে, সেই যুক্ত করার কারণে আমি এই নাম্বারটার মার্ক তাকে দিতে পারলাম না। তা আমি বললাম স্যার দুটো জিনিস কি? তা উনি বললেন কি, শুনবি তাহলে শোন, এই দেখ মোবাইলে আমি ছবি তুলে রেখেছি। তা ছবি তুলে দেখালো যে তখন আমরা শিখিয়েছি কি মাঙ্গলিক দোষ লগ্নে হয়, চতুর্থে হয়, সপ্তমে হয়, অষ্টমে হয় আর দ্বাদশে হয়, এর বাইরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় না। কিন্তু এমন একজন শিক্ষার্থী এর বাইরে আরো 2টি ঘর যুক্ত করে মাঙ্গলিক দোষ হয় লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। বলেন তাহলে কি করবেন উনি? এবং এটি আমাকে শুধু না, উনি দেখা যাচ্ছে আরো কয়েকজনকে বলে, নিশ্চয়ই তো বলেছে, আমার মনে করতে হবে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আরো যে 2জনকে বলেনি বা 5জনকে বলেনি তার তো নিশ্চয়তা নেই, কারণ উনি যেহেতু ছবি তুলে রেখেছেন। এমন তো হতে পারে যে গ্রুপে গ্রুপে উনি ওইটা শেয়ার করে দিয়েছেন, হতে পারে, বা জ্যোতিষদের ভিতর ওটা ছড়িয়ে দিয়েছেন। কারণ আমাদের কিন্তু ডাইনে বামে সামনে পিছে এমনকি কৌণিক দিকেও কিন্তু তাকাতে হবে। গাছ যখন বড় হয় ঝড় তখন বেশি বাড়ে। আপনারা ঝড় অনুভব করতে পারছেন না, আমি করতে পারছি। আজকে 3000 টাকা চোখ বন্ধ করে কোনো কথা না বলে দিয়ে দিলাম। ওই প্রসেনজিৎ বাবু ছিল তখন, দিয়ে দিতে হলো। আমি বললাম এখানে কথা বলা চলবে না, আমার এই মাস খারাপ যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না, কিন্তু এক সময়ের সময় হলে আমি এর প্রতিবাদ করেই দিতাম, কিন্তু দিয়ে দিই। দেখেন ওনার সামনেই আমি বিকাশ করে সেন্ড করে দিলাম। সে লোক এখনো ফোন দিয়ে শুনলো না বা আমাকে একটু ধন্যবাদ দিল না, যে আমিও তাকে এখনো ফোন দিলাম না যে হ্যাঁ আমি এটা পেয়েছি বা পাইনি, বা স্যার আপনি দিছেন কিনা বা আপনি দিয়েছেন কিনা, এই রেজাল্ট এখনো পর্যন্ত পাই। আমি জানি যে ওটা চলে যাচ্ছে, এমনি চলে যাবে, সেটি কিন্তু ওনাদের 2জনের সামনে আলোচনা করে তারপরে দিয়েছি, তখন চলে গেছে আজকে 3,000 টাকা। তো যে যাওয়ার সে যাবে। তো এরকম মনে করতে হবে যে আমাদের আশেপাশে কিন্তু যারা রয়েছে, গাছ যেহেতু বর্ধিত হচ্ছে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা 22 জন না 24 জন পরীক্ষা দিচ্ছেন। তো যেহেতু 22-24 জনের প্ল্যাটফর্ম একেবারে ছোট নয়, এটি বুঝতে হবে। উচ্চতর ব্যাচে আপনারা 15-16 জন না 17 জন কয়জন নিরজ স্যার বলতে পারবেন। তো আপনারা পরীক্ষা দিচ্ছেন, এটিও কিন্তু কম নয়। আমি যদিও আজকে শীট প্রিন্ট দেওয়ার সুযোগ পাইনি, আমার সময় ছিল না। এইবার ধরেন আমরা কিন্তু জানি, বারবার শিখিয়েছি, আমরা জানি এবং এটা আপনারা প্রত্যেকেই জানেন, প্রাথমিক উচ্চতর সবাই জানেন যে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ায় বৃহস্পতি, মিডিল ফিঙ্গারের গোড়ায় হচ্ছে শনি, রিং ফিঙ্গারের গোড়ায় রবি, লিটল ফিঙ্গারের গোড়ায় হচ্ছে বুধ, গুড। এমনকি মঙ্গল, এই মাঝে এখানে চন্দ্র, এখানে শুক্র, এখানে রাহু, এখানে কেতু, এটা আমরা জানি। তো যদি ধরেন প্রশ্ন করে করতলে গ্রহ অবস্থান চিহ্নিত করে 3টি বা 5টি বা 2টি বা 1টি গ্রহের ফলাফল বিশ্লেষণ করুন। ওই গ্রহের ফলাফলের ক্ষেত্রে আমি প্রাথমিক উচ্চতর উভয়কে ইন্ডিকেট করে কিন্তু বলছি, ওই ফলাফলের ক্ষেত্রে আপনারা যে একটি গ্রহ যখন থাকবে ওই গ্রহটির সঙ্গে কিন্তু 3টি রাশি থাকবে। ক্লাস না হলেও কিন্তু এখন বলে দিচ্ছি, ক্লাসে এই আলোচনা করেছি কিনা আমার মনে নেই।
যখন বৃহস্পতির ক্ষেত্র যদি বলে একটি করতলে 9টি গ্রহের ক্ষেত্র অঙ্কন করে একটি গ্রহের ক্ষেত্রগত শুভাশুভ ব্যাখ্যা করি, তখন ওই একটি ক্ষেত্রে কিন্তু 3টি রাশি থাকবে। কিভাবে থাকবে? যেমন ধরেন আমাদের মঙ্গলের ক্ষেত্র, আমরা মঙ্গল দিয়ে প্রথমটা দিয়ে বোঝাই, তাহলে মঙ্গলের ক্ষেত্রে আছে কেতু, শুক্র, রবি, তাই না? মঙ্গলে মেষ রাশির মঙ্গল। এইবার কেতু, শুক্র, রবি আছে সিংহে, একই 3টি নক্ষত্র কিন্তু সিংহে আছে, সিংহের 3টিকে এখানে আনতে হবে। আর আছে ধনুতে, ধনুর 3টি কিন্তু এখানে আছে। তাহলে যখনই মঙ্গল ক্ষেত্র একে যখন আমরা ব্যাখ্যা করব, তখন এই জায়গায় কিন্তু আমরা নিয়ে আসবো মেষ রাশিকে, এখানে নিয়ে আসবো সিংহ রাশিকে, এখানে নিয়ে আসবো ধনু রাশিকে। বুঝতে কি পেরেছেন? কেন স্যার আপু? আমি পেরেছি। স্যার ঠিক আছে। কি? এইটাই তো গাণিতিক। এখানে স্যার ওই নক্ষত্র অনুসারে দেখানো হচ্ছে যে হ্যাঁ, নক্ষত্র অনুসারে দেখানো মঙ্গলের হচ্ছে। নক্ষত্রগুলো যে যে রাশিতে আছে ওই ওই রাশিগুলো এখানে বসানো হচ্ছে ব্যাখ্যা করা মঙ্গলকে। মঙ্গলের হবে। নক্ষত্রটা দেখানো হয়নি, রাশিটা দেখানো হয়েছে। কারণ স্যার আমি ওইটাই মেষে, বললাম। মেষে যে 3টি নক্ষত্র আছে, সিংহেও সেই একই 3টি নক্ষত্র আছে অধিপতি, আর ধনুতেও একই নক্ষত্রের অধিপতি ওলা 3টে নক্ষত্র আছে। ডিজাইনে আছে। আর একই সাথে হ্যাঁ মঙ্গল তো বৃশ্চিক এবং রয়েছে, মেষও রয়েছে, এটা তো রয়েছেই। এটা অ্যাডভান্স তাহলে ওর সাথে যুক্ত থিঙ্কিং। করবেন এবার বৃশ্চিককে, নিয়ে তারপরে একটা ফলাদেশ দেবেন। কারণ আমাদের প্রেসিডেন্ট স্যার কিন্তু আপনাদের অধিক যাচাই করার চিন্তা চেতনা নিয়ে রেখেছে, আমার মেমোরির মধ্যে ওটা ঘুরতেছে, যার জন্য আপনাদের এই এত আগের থেকে প্রস্তুতি 2 ব্যাচ একসাথে হন, এগুলো বলতেছি কিন্তু এই কারণে। আর যদি নাও যাচাই করে, কথা হচ্ছে আপনারা যদি এখন এই শিক্ষা নেন, তাহলে আপনারা শিখে যাবেন এই জিনিসগুলো। বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার স্যার। এখানে? জি। যদি 9টা ক্ষেত্র অঙ্কিত করে যদি কখনো বলে একটি বা দুটি ক্ষেত্র শুভাশুভ ব্যাখ্যা করুন, ওই সূত্র ধরে ব্যাখ্যা করবেন। ওই লিখবেন না যে মঙ্গলের ক্ষেত্র নিচু থাকলে এই হয়, উঁচু থাকলে এই হয়। আরে নিচু আর উঁচু থাকলে ও হয়, ও তো সবাই জানে, ও তো বই পড়ে সবাই শিখেছে। মঙ্গলে তিল থাকলে এই হয়, জব থাকলে এই হয়, ওটা সবাই জানে। কিন্তু এর বৈশিষ্ট্যগুলোকে টেনে আনার সবিনয় অনুরোধ রইল। হ্যাঁ, আপনারা সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, এখনো সময় 1 মাসের 2 মাস রয়েছে প্রায়। একেবারে নতুন আঙ্গিকে স্যার। হ্যাঁ, হৃদয় বাবু বুঝে নেন, আপনার থেকে বুঝে নেব। এইখানেই ভালো বুঝতেছেন। ওখানে এইভাবে তো মেশার স্যার কি কি আমাদের লিখতে বলেন? প্রত্যেকটা ক্ষেত্রেই স্যার রাশিগুলো চলে আসছে স্যার। হ্যাঁ, স্যার প্রত্যেকটা বলেন। ক্ষেত্রে রাশিকে আমরা স্যার দেখতে পাচ্ছি এখানে স্যার। এখন জিনিসটা ক্লিয়ার, সরি তখন একটু ইয়ে ছিল। সেটা হচ্ছে স্যার মেষ, সিংহ আর ধনু 3 জায়গায় স্যার এই নক্ষত্রগুলা একই গ্রহের নক্ষত্র। 3টা করে যে নক্ষত্র পড়তেছে, এখন স্যার এটাকে ব্যাখ্যা করব এখানে কিভাবে? সাপোজ মঙ্গলের ক্ষেত্রটা নিয়ে যখন লিখবো তখন মঙ্গলকে ক্রিয়াশীল কিভাবে করে, এই মঙ্গলকে পরিচালনা করে কারা? প্রশ্ন যদি হয় যে হাতে ক্ষেত্রগত অবস্থান চিহ্নিত করুন, এটা তো একটা প্রশ্ন দিয়ে আপনাকে নিশ্চয়ই 10 মার্ক দেবে না, দেবে? না। না হ্যাঁ না, একটি ক্ষেত্রের শুভাশুভ বিশ্লেষণ করুন। তাহলে আপনি অতীতে আপনারা কি লিখেছেন, মানে কি লেখে বইতে কি লেখা থাকে? বৃহস্পতি অশুভ মানে বাচাল, বদির, অপব্যয়। বদির কিভাবে বলে? বলে ওই বাচালতা, বদিরতা, অপব্যয়, নিন্দা, এইসব, এইগুলো বলে অসৎ, অধার্মিক, এইসব বলে। সেটি কি নিচু থাকলে, তিল থাকলে, জব থাকলে, কি থাকলে ইত্যাদি সিত্যাদি থাকবে। এর বাইরেও কিন্তু কিছু ভাষা আনা যায়। সেটি কিভাবে আনা যায়? যে বৃহস্পতি হচ্ছে ধনুর অধিপতি আর মীনের অধিপতি, তাহলে মীন আর ধনুতে যে নক্ষত্রগুলো রয়েছে, ওই নক্ষত্রের অধিপতি গুলোর প্রভাবে কিন্তু ওই বৃহস্পতি প্রভাবান্বিত হয়, ওর বাইরের থেকে হওয়ার সুযোগ কিন্তু নেই। তখন অনেক কথা অটোমেটিক চলে আসবে যদি মেমোরির ভিতর রাখা হয় যে আমাদের এই এই জিনিসগুলো বৃহস্পতির মধ্যে, এই চামড়ার নিচে রয়েছে, মানে হাতের তালু এই চামড়ার বৃহস্পতির নিচে রয়ে গেছে, এটি যদি মনের মধ্যে আনা হয়,
আর ওটি আর কোন রাশিতে পড়েছে, ওই নক্ষত্রগুলো আর কোন রাশিতে পড়েছে, সেটি যদি নিয়ে আসা হয়, তাহলে আপনারা নতুন কোন ভাষা পাবেন, এইটা বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে স্যার দুইটা যদি গ্রহ ধনুরাশি থেকে বিচার করা হয় তাহলে স্টুডেন্টরা বিচার করতে পারে ধনুরাশিতে মূলা নক্ষত্র আছে, জ্ঞানের গভীরতা থাকবে তার। তো স্যার পূর্বাষাঢ় নক্ষত্র দিয়ে বিচার করলে বলতে পারবে যে তার হচ্ছে ঔজ্জ্বল্যতা থাকবে, মানে ব্যক্তির যে কর্মজীবন, ব্যক্তির যে ব্যক্তি জীবন, এই জায়গায় পূর্বাষাঢ় নক্ষত্রের তো আপনার হচ্ছে প্রতীক হচ্ছে গজদন্ত, তো ঔজ্জ্বল্যতা তার থাকবে। উত্তরাষাঢ় নক্ষত্র, সেখানে হচ্ছে মানে সে সুনামের অধিকারী হবে, কর্তৃত্ববাদী হবে, সে মানে অন্যের উপরে হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, এইভাবে বলতে পারে স্যার। আর হচ্ছে আমি একটু ব্যঙ্গে বলে দিচ্ছি আর কি স্যার। আহ, এই, আমি কি বলে স্যার, এই মীন রাশির প্রেক্ষিতে আমরা বলতে পারি যেমন রেবতী নক্ষত্র, আহ, এটা হচ্ছে পোষণ কারক, মানে অন্যদেরকে দেখাশোনা করা, তো বৃহস্পতির মধ্যে সেই ব্যাপারটা আছে স্যার, অন্যকে দেখাশোনা করার ব্যাপারটা আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। তো ও তো হার্ডওয়ার্কের ব্যাপার আছে, যে কোনো বিষয় নিয়ে সে যখন গবেষণা করবে তো সেটা নিয়ে একদম লেগে থাকবে, একদম এন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমার কাজের হচ্ছে পরিণাম না দেখা পর্যন্ত আমি ছাড়বো না। আর আরেকটা যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার নিজের নক্ষত্র, তো নিজের নক্ষত্র মানে হচ্ছে কি তার এই, মানে কথাবাচক একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে স্যার, যে সে হচ্ছে এই তার যে জ্ঞানের গভীরতা, এটাকে সে প্রকাশ করতে পারবে স্যার, পূর্বদ্র নক্ষত্র থাকার কারণে স্যার। হ্যাঁ, আবার হচ্ছে আর একই সঙ্গে যদি বৃশ্চিক রাশি দেখে, তখন সে মনের বলটা পাবে, সাহসটা পাবে, এমনকি ধৈর্য ধারণ করার সক্ষমতা পাবে, ন্যায় নীতিজ্ঞও হবে। সেই হ্যাঁ, একই সঙ্গে যদি ধনুকে দেখে গিয়ে সে যদি ওই কর্কটকে দেখে, তখন তার মধ্যে কোমলতা, মাতৃত্ব, মমত্ব, এই ভাষাগুলো চলে আসবে অটোমেটিক। বুঝতে পারছেন কেন বলছি? বুঝছেন? জি স্যার। কারণ স্যার কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ হয় স্যার, এখানে তার একটা অবস্থান আছে স্যার। হুম। তারপরে আসি, ধরেন আপনারা এই যেমন করতলে, যদি বলা হয় যে করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করুন, তাহলে করতলে নক্ষত্র অবস্থান, আমরা তো জানি রাশিতে নক্ষত্র অবস্থান, তাহলে রাশিতে নক্ষত্র অবস্থান থাকে, তাই না? করতলে থাকে? হ্যাঁ, থাকে? না, করতল কেন থাকে না, থাকে না না স্যার, স্যার? তাই না? করতলে থাকে না থাকে স্যার। না না স্যার। স্যার, কেন থাকে না স্যার? থাকে না। অবশ্যই থাকে স্যার। ওখান থেকে যদি গ্রহ রাশি থাকতে পারে তাহলে তো অবশ্যই করতলে নক্ষত্রের অবস্থানও পাবো স্যার। ধরেন করতলা করতলে যদি প্রশ্ন আসে, যে আমার মতো লোক প্রশ্ন করলে ঠিকই করে দিত, মানে ওই প্রতিষ্ঠানে যদি আমার আর একটা রূপ নিয়ে ওখানে বসাতে পারতো, তাহলে আপনাদের প্রশ্ন করায় সব ফেল করায় দিতাম। মানে যেহেতু ওখানে যে পরীক্ষা দিচ্ছেন, তো করতলে নক্ষত্র থাকে কিনা দেখেন। আপনার কেতুর ক্ষেত্র, কেতুর ক্ষেত্রে নক্ষত্র আছে কিনা, তাহলে কেতুর নক্ষত্র কি? অশ্বিনী নক্ষত্র মেষ, ওদিকে মঘা নক্ষত্র সিংহ, আর হচ্ছে ওই মূলা নক্ষত্র ধনু। তাহলে এগুলো ওই কেতুর মধ্যে রয়েছে, এটা মনে করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মনে করতে হবে না? অবশ্যই। তাহলে অবশ্যই স্যার। শুক্রের ক্ষেত্রে কি কি আছে, কোন কোন নক্ষত্র আছে? ভরণী আছে, আর হচ্ছে পূর্ব ফল্গুনী, নাকি পূর্ব কত, কোনো ভালো নেই। পূর্ব ফাল্গুনী, ফল্গুনী মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে পূর্বাশারা। পূর্বাষাঢ়া। পূর্বাশারা। পূর্বাষাঢ়া এই শুক্রের মধ্যে আছে না? যদি বলে যে আঙুলে, হাতের আঙুলে রাশি এবং নক্ষত্রের অবস্থান চিহ্নিত করুন, সেটি আমরা পাচ্ছি, শিখেছি। কিন্তু যদি বলে করতলে গ্রহ এবং নক্ষত্র অবস্থান চিহ্নিত করুন, তাহলে আমরা পারবো? জি স্যার, এখন পারবো। পারবো? পারবো এখন পারবো, পারবো। এখন যদিও পারবো, নিইনি, কিন্তু এখন তো পারবো, না পারবো না? এখন এখন পারবো পারবো। স্যার। এটা হবে না। ওকে। আমাদের টেনশন নেই, এটা উচ্চতর দাদাদের আসবে। বুঝাই যাচ্ছে। আপনারা অ্যাডভান্স শিখে নিলেন। আপনাদের পড়তে পড়তে এ কয়দিন পাগল বানায় ফেলবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। এতদিন পড়েননি, এই জন্য এই কয়দিন পাগল বানায় ফেলবো। ঠিকই আছে স্যার, কথা ঠিক প্রয়োজনে স্যার। প্রেসিডেন্ট স্যারকে নিয়ে বসবো, বসায় ভালো মতো খায় বলবো কি প্রশ্ন এমন ভাবে করবেন, পিছিয়ে দেবেন মোটে।
আর আমার তো থাকলে মনে হয় ক্ষমা করবে। ভাইভাতে উনি ওনার কেরামতি দেখাবে স্যার। এইবার ধরেন আমি একটা ধারণা, মানে আমি হচ্ছে সিলেবাস থেকে একটা ধারণা দিচ্ছি। করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। যদি বলে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন, সম, আর যদি বলে বিষম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। শুনেছেন জীবনে এইসব প্রশ্ন কোনোদিন? হতে পারে আমি এগুলো কল্পনা করে রেখেছি, কারণ 2026-27 ব্যাচ কিভাবে আমি সাজাবো, কি কারিকুলামে সাজাবো, সেটি কিন্তু আমি সজ্জিত করে ফেলেছি। তার ট্রায়ালটা আপনাকে দিতে হিমাংশু চাচ্ছি বাবু, আপনাদের। হিমাংশু বাবু মিউট করেন। জেকে দেব স্যার, আপনি বলেন যদি এই প্রশ্ন আসে যে করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন, তাহলে ইনরা কি করবে? স্যার এটা তো আমিও পারবো না স্যার। অথচ স্যার আমি এক একটু কথায় শিখিয়ে দিই আমি, দেখেন এক কথায় এনাদের শিখিয়েছি, ইনরা পারবে। অথচ আপনি বলছেন আমি পারবো না, স্যার একটু অথচ ইনরা পারবে। একটা কথায় শিখিয়ে দেবো, ইনরা পারবে। স্যার একটু এত বড় একটা প্রশ্নের উত্তরে একটা কথায় শিখিয়ে দিচ্ছি। দেখেন, করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। তাহলে সম নক্ষত্র কি? মেষের অশ্বিনী সম, সিংহের ওই মঘা সম, আর হচ্ছে ধনুর মূলা সম, এই না? এই তিনটে সম নক্ষত্র। তাহলে সম নক্ষত্র, ওখানে যদি টিকা দেওয়া থাকে, যে টিকা ধরেন বরণীর শুক্র বা কৃত্তিকার রবি, ধরেন কৃত্তিকার রবি দেওয়া থাকলো, আর কি কৃত্তিকার রবি, আর বাকি রবি কোথায়? উত্তর ফল্গুনির রবি, আর হচ্ছে পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া রবি। এই যদি দেওয়া উত্তরাষাঢ়া, থাকে, উত্তরাষাঢ়া না পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, এই রবি উত্তরাষাঢ়া। ধরেন টিকা দিয়ে দেওয়া হলো, মানে যে করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করো। তাহলে করতলে যদি টিকা দিয়ে দেয়, যে ধরেন আপনার পুষ্যা নক্ষত্রের শনি, আর হচ্ছে আহ ধুর, মাথা আমার গেছে, পুষ্যা নক্ষত্রের শনি, আর শনি কোথায় পড়ে? বিশাখা, স্যার অনুরাধা শনি স্যার আর বিশাখার উত্তর শনি, ভাদ্রপদের হ্যাঁ শনি। বিশাখার শনি আর উত্তর ভাদ্রপদের শনি। অনুরাধা স্যার। এই অনুরাধা, তিনটে অনুরাধা শনি, হবে স্যার, হ্যাঁ অনুরাধা। অনুরাধা স্যার। অনুরাধার শুনি। জয়ন্ত দাস ঠিকই বলছে, অনুরাধা। বিশাখা তো স্যার বৃহস্পতি। ও বিশাখা, সরি বিশাখা, অনুরাধা স্যার। অনুরাধার শনি। তাহলে যদি অনুরাধার শনি, আর হচ্ছে পুষ্যার শনি, আর হচ্ছে উত্তর ভাদ্রপদের শনি, এই তিনটির ফলাদেশ বিশ্লেষণ করুন, তাহলে কি করবেন? সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। টিকা দেওয়া থাকলো যে পুষ্যা, আর হচ্ছে ওই অনুরাধা, আর হচ্ছে উত্তর ভাদ্রপদ। স্যার পারা যাবে স্যার, ওই আমাদের জেকে দেব স্যার প্রতিটা নক্ষত্রের স্যার আলাদা আলাদা বৈশিষ্ট্য বলে তার ফলাদেশ স্যার আমাদের শেখাই দিয়েছেন তো স্যার। তাহলে আমি বললাম না যে এক কথায় এটা আপনাদের বুঝিয়ে দিতে পারি, যে প্রশ্ন আসলে শুনে ওই যে জেকে দেব স্যার বললেন আমি পারবো না, কিন্তু উনি পারবো না না বলে একটু ভেবে দেখলে কিন্তু উনি পারবেন না। এখন পারবেন না জেকে দেব স্যার, এখন পারবেন না? স্যার একদম পারবোই স্যার। তাহলে আপনারা কি নিয়ে চিন্তা করেন আর আমি কি নিয়ে চিন্তা করি, এবার ভাবা গেছে? যাচ্ছে না ভাবা যাচ্ছে না এখন? ওই যে স্যার উরুম আর মুড়ির মতো আর কি স্যার। আবুল হোসেন সাহেব, ভাবা যাচ্ছে? আপনারা কি নিয়ে চিন্তা করেন আর আমি কি নিয়ে চিন্তা করি, ভাবা যাচ্ছে? স্যার আপনার ফল খুঁজে পাওয়া সম্ভব না আমাদের। স্যার ঈশ্বরের কাছে ভাবতে ভাবতে স্যার ওই প্রশ্ন বলে আপনার দেওয়া এই গভীরতা তা যাতে মানা না সম্ভব থাকেন, না স্যার। না, প্রশ্নে আমার কোনো দেখা হাত যাচ্ছে সহজ জিনিসই থাকবে। হাত থাকবে না, কিন্তু যদি আমাকে হাত দিত তাহলে আমি এইরকম কাজই করে দিতাম। আচ্ছা যাই হোক, এটা একটু আনন্দ উত্তর দেওয়ার সহজ জন্য স্যার, বললাম। কিন্তু অনেকে ধরতে পারতো না আর কি স্যার, মানে হুম, উত্তরটা তো সহজ কিন্তু অনেকের জন্য স্যার ধরাটাই কঠিন হয়ে যেত, যে এটা আসলে এটার হুম। আর অর্থটা একটা কি, ব্যাপার হচ্ছে কি প্রশ্নটা স্যার, আসলে কি। সবারই এই জিনিসটা বোঝা উচিত। মানে স্যার আমি এখানে ক্লাস নেই তার মানে এই নয় যে স্যার আমি যে জিনিসটা পারি না এটা বললে আমি ছোট হয়ে যাব। এটাও সবাইকে বুঝতে হবে স্যার। মানে হ্যাঁ, আমি যে জিনিসটা বুঝতে পারছি না বুঝতে পারছি না, কারণ হ্যাঁ, বুঝতে পারছি বললেই স্যার আমি শিখতে পারবো না। হয়তো সামান্য ত্রুটি আমার আছে, আমি যখনই বললাম স্যার আমি বুঝতে পারছি না, আপনি সামান্য ত্রুটি ধরাই দিয়েছেন, আজীবনের জন্য আমার শিক্ষা হয়ে গেল স্যার। এখন তো আর আমি বলবো না স্যার, বলতে পারবো মানে হুম। ইয়ে করবো না স্যার।
তো এটা মানে বলা, আমি তো আমার অপারগতা স্বীকার করাতে আমি শিখতে পারছি স্যার, এটা তো লজ্জার কিছু নাই স্যার। আরে জেকে দেব স্যার, নীরজ স্যার, আমি তো বলেছি যে এই ব্যাচ আমাকে গর্বিত করেছে, তা আমি আপনাদের কিছু গর্বিত করে যাব না এই শেষ সময় এই 12টা ক্লাসে দিয়ে যাব না কিছু? অবশ্যই স্যার। প্রশ্ন না আসুক, আপনাদের জীবনের শিক্ষা দিয়ে যাব এই 12 ক্লাসে। অনেক কিছু ভাবতে পারবেন আপনারা জীবনে, যে কি দিয়ে গেছে স্যার, এই ভিডিওগুলোতে বুঝতে পারবেন। আচ্ছা আসি। হুম। এইবার ধরেন করতলে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, গত বছর একটা প্রশ্ন আসছিল, আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, বা ধরেন কি ভাগ্যরেখা অঙ্কন পূর্বক 2টি না 3টি করে ফলাফল বিশ্লেষণ করুন, এরকম আসছিল। ধরেন এরকম যদি আসে যে আমরা 5টি করে ফলাফল, শুভাশুভ ফলাফল শিখে রাখবো, 2টি আসতে পারে, 3টি আসতে পারে, 4টি আসতে পারে, 5টি আসতে পারে, তো আমরা 5টা 7টা শিখে রাখবো, সমস্যা কি? সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা দেব? আপনাদের কিভাবে শিখিয়েছি, আয়ুরেখা রাহুর ক্ষেত্র থেকে ভেদ করে শুক্রর জমির হিমাংশু পাশ বাবু দিয়ে মিউট করুন। কে মিউট করতেছে না? তাহলে আর এই সিলেবাস সংক্রান্ত আলোচনা করবো না আমি, মানে যদি মিউট আনমিউটের শব্দ হয়। তো বলতেছি, ধরেন আয়ুরেখা যাত্রা শুরু করে রাহুর ভিতর থেকে, আর হচ্ছে মণিবন্ধে এসে শেষ হয়। তো এক পাশে জমি থাকে শুক্রের, আর এক পাশে জমি থাকে কেতু। এখানে নিচের দিকে এসে থাকে চন্দ্রের জমি, এই পাশে থাকে শুক্রের জমি। শুরুর দিকে থাকে রাহুর জমি, আর এদিকে থাকে বৃহস্পতির জমি। তার ভিতর দিয়ে আয়ু লেখা যায়, এইভাবে শিখাইছি না আপনাদের, নাকি? ঠিক তো? হ্যাঁ স্যার, জি স্যার। ঠিক। ভাগ্য রেখা যখন যায় তখন বলেছি মণিবন্ধ থেকে যখন ওঠে তখন শুক্রের জমি আর চন্দ্রের জমি মাঝখান থেকে ওঠে, চন্দ্রের ক্ষেত্র থেকে উঠলে শুধু চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে, চন্দ্রের জমির ভিতর দিয়ে ওঠে, সে কেতুর ভিতর দিয়ে ভেদ করে সে শনির পর্বত পর্যন্ত, শনির আঙ্গুল পর্যন্ত চলে যায়। তাহলে গতিবিধির উপর সাইডের তাপ ও চাপের ফলে, যেহেতু হিরে কয়লার টুকরা ছাড়া কিছুই নয়, তাপ ও চাপের ফলে মূল্যবান হয়ে যায়। তাহলে ভাগ্য রেখা যার জমির উপর দিয়ে যাবে, রাস্তাটি যদি ওই যে সিলেটের রাস্তা, আর হচ্ছে উম আবুল হোসেন সাহেব অন্য কাজে ব্যস্ত আছেন মনে হয়, তো ব্যস্ত যেমন, না, আমি আপনার কথাগুলোকে একটু রিলেট করার চেষ্টা করতেছি, অন্য কিছু না, তো না। যেমন সিলেটের রাস্তা, এক সময় সিলেটের ওই যে আগের যে রাস্তাটা ছিল, যে পথে ওই পেঁচাতে 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 যেতে হতো, ওই আচ্ছা, পাহাড়পুরের ভিতর দিয়ে সিলেট যেতে হতো। আর সোনারুঘাটের ঢাকা সোনারুঘাট। আরিচা পার হয়ে গোয়ালন্দ থেকে ফরিদপুর পর্যন্ত, এই সময় পথে যে পরিমাণে ডাকাতি হতো, এমনকি পরিবহনে বসে আছি, সামনের পরিবহন পিছনে পরিবহন ডাকাতি হচ্ছে, আমার পরিবহনে ডাকাতি হচ্ছে, মানিব্যাগ সিটির মাঝখান থেকে ঢুকায় দিছি, ঢুকায় দিয়ে শূন্য হাতে নেমে যেয়ে প্রস্রাব করতেছি, বিড়ি খাচ্ছি, ডাকাতি হচ্ছে দেখতেছি। এসি গাড়ির মধ্যে আছি, সামনের গাড়ি পিছনের গাড়ি গাছ কেটে ফেলে ডাকাতি হচ্ছে, মাঝখানে ওই বসে আছি, এসি গাড়ির গেট আটকায় দিয়েছে, একজন কেউ নামতে দিচ্ছে না। আমি বলছি আমার টয়লেট সাফ হচ্ছে, এখনই আমার টয়লেটে যেতে হবে, কোনো না হলে গাড়ির ভিতর মেরে দিই। এই বলে গাড়ির থেকে নামিছি, যে কোপালে গাড়ির ভিতরের লোক কোপ হবে, বাইরের লোক কোপ হবে না। এই ভয়ে গেছি। তাহলে ভাগ্য রেখা, আমার ভাগ্য যে পথ দিয়ে যাবে, তার রাস্তার আশেপাশে কি আছে তাই দেখতে দেখতে যাবে না সে। যাবেন। আশেপাশে তাপ জি ও স্যার। চাপের ফলে সে ভাগ্যবান হবে অথবা ভাগ্যহীন হবে। এই ভাগ্য রেখা, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখার ব্যাখ্যা যেন ঠিক এইরকম হয়। খাতা আমার কাছে পাঠাবেন, আমি অন্তত একজন ব্যক্তির খাতা দেখবো এবছর, নিজে দেখবো। মানে দেখবে তো, মার্ক দেবে স্যার, কিন্তু আমি একজনের খাতা অন্তত আগামাথা পড়বো। এটি 2 ব্যাচের, 2 ব্যাচের 3টা সাবজেক্ট, এই 3 3 6টা সাবজেক্ট, যে কোনো একজন ব্যক্তির আমি খাতা দেখবো, এটা আমার ইচ্ছা এবছর। কোনো বছর দেখিনি, কিন্তু এবছর দেখবো। আচ্ছা, তাহলে ভাগ্য রেখা, হৃদয় রেখা, শিরোরেখা সব রেখারই আপনারা এই অনুযায়ী ব্যাখ্যা দিতে পারবেন না? পারবেন? পারবো স্যার। পারবো স্যার। ওকে। এবার প্রভাব, চেষ্টা প্রভাব করব। রেখা কাকে বলে চেনেন না? প্রভাব রেখা চেনেন না? এই যে শুক্রের ক্ষেত্রে চিনি স্যার। ঊর্ধ্বগামী রেখা প্রভাব রেখা হ্যাঁ, চেনেন? ইনফ্লুয়েন্স রেখা। ছায়াপথ রেখা, চন্দ্রের ক্ষেত্রে ছায়াপথ রেখা যায়, এটা চেনেন না?
তারপর রাহু রেখা, রাহুর ক্ষেত্র থেকে যে রেখা যায় সেগুলো রাহু রেখা, এগুলো চেনেন না? এগুলো যদি অঙ্কন করে চিনি ফলাফল স্যার। বিশ্লেষণ করতে বলে, তাহলে ছায়াপথ রেখা আপনার শুক্রের ভিতর থেকে উঠেছে না আয়ু রেখা থেকে উঠেছে, এটা একটু বিবেচনা করে লিখেন। ছায়াপথ রেখা শুক্রের ক্ষেত্র থেকে উঠলে সেটা ছায়াপথ রেখা হবে না। হাত যেন একে শুক্রের ভিতর রেখাটা ঠেলে না দেন, রেখার টান যেন শুক্রের ভিতর না ঢোকে। রাহু রেখা যাওয়ার সময় শিরু রেখাকে কর্তন করবেন, হৃদয় রেখাকে কর্তন করবেন, সেটা যেন একে দিয়ে বুঝিয়ে দেন, এটা আমি প্রত্যাশা করব। তার দাগটা যেন সেই পর্যায়ে যায়, এটা খেয়াল রেখে আপনারা দাগ দিয়ে ফলাফল যা মন চায়, আপনাদের শাস্ত্রসম্মত যা শিক্ষা দিয়েছি ওই অনুযায়ী উত্তর দিয়ে। যেমন সলোমন রিং, সলোমন রিং কোন পাশ থেকে ওঠে? আমরা শিখাইছি এই পাশ থেকে ওঠে, এই পাশ থেকে। এইবার এই পাশ থেকে এঁকে দিলেন, দেখা গেল কলম দিয়ে টান দিলেন আপনি এই পাশ থেকে, কলমের টান কোন পাশে দিচ্ছেন তা কিন্তু বোঝা যায়, লিখলে বোঝা যায়, বোঝা যায় না? আপনি সাইন করছেন, যেমন আরবি, আরবি অক্ষরটা ডান পাশ থেকে লিখতে লিখতে আসতে হয়, এটা বোঝা আর যায় স্যার, আমরা প্রথম বাংলা বাম অক্ষরটা পাশ একটু থেকে মোটা লিখি। থাকে। জি, তাহলে আরবিটা ডান পাশ থেকে লিখতে লিখতে আসে, এটা কি বোঝা যায় না যে ডান পাশ থেকে লিখতে লিখতে আসছে? ওই লেখাটা আনলে বোঝা যাবে না? বোঝা যায় স্যার। আমরা জি স্যার। বাম পাশ থেকে লিখতেছি, আমরা বোঝা যাবে না? এই যে রশ্মিকারের আঘার মাথা সুচালো হচ্ছে, এই পাশ থেকে লিখলে তাহলে আমরা এই দিক থেকে যখন লিখতেছি তখন বোঝা যাবে না এই পাশে যে সুচালো হবে, কলমের চাপ কম পড়বে, এটা বোঝা যাবে না? যদি না বোঝা বোঝা যাবে। যায় তাহলে কিছু সিগনেচার নকল করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো সলোমন রিং, শনি বন্ধনী, শুক্র বন্ধনী, এগুলো সব একই রকম। যে শুক্র বন্ধনী আমি বলছি এখান থেকে এই, তাই বলে এই পাশ থেকে টান দিয়েন না, শুক্র বন্ধনী এই পাশ থেকে টান দিয়ে। তারপরে হচ্ছে শনি বন্ধনী এ পাশ থেকে টান দিয়ে, যেন এই পাশ থেকে টান না দেন, এইভাবে দিয়ে একে। তারপর যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে আপনারা উত্তরটা ওইভাবে দিয়ে দিয়ে, যেমন দৈব রেখা, মার্শাল রেখা। এবার মার্শাল রেখা আপনারা এই দিক থেকে টেনে উঠাই দিয়েন না, টান দিয়ে এই দিক থেকে উঠাই দিয়েন না, এদিক থেকে উপর দিক থেকে টেনে নামাবেন, মার্শাল রেখা উপর দিক থেকে নিচে নামে। দৈব রেখা যখন হয়, দৈব কোন দিক থেকে আসে? দৈব কখনোই কিন্তু বুধ থেকে আসে না, এই শুক্র থেকে আসে, যার জন্য শুক্র দৈত্যদের গুরু। ওই দৈত্যদের গুরু কিন্তু দৈবকে দেয়, যে জন্য গুরু হচ্ছে শিক্ষক, শুক্রের পেশা শিক্ষকতা, ওই জন্য। তো দৈব রেখা এই দিক থেকে কলম ফেলে এভাবে ঘোরাবেন, এই উপরের দিক থেকে টেনে এভাবে আনবেন না। বুঝতে পেরেছেন? তারপরে ব্যবসার রেখা এই ভাগ্য রেখা থেকে এভাবে ঠেলে উঠাবেন, উপর থেকে টেনে এনে ভাগ্য রেখায় মিলাতে যে এই পাশে কেটে বের করে নিয়ে আসবেন, তখন কিন্তু এটা স্বাস্থ্য রেখা বলে ধরবে। যে ভাগ্য রেখা ছেদ করে মাথায় এই পাশে পার হয়ে গেছে মানে ওটা স্বাস্থ্য রেখা, আর ওটা কিন্তু ব্যবসা রেখা বলে। বুঝছেন? সতর্কতা, এগুলো সতর্ক করছি। অঙ্কন করে যদি ফলাফল বিশ্লেষণ করতে বলে করে দেবেন, কিন্তু রেখাটা টানটা যে দিকতে দেবেন, যে দিকতে বলছি এইভাবে আপনারা একটু দিয়ে, প্রাথমিক উচ্চতর সব সব কিন্তু বলা হচ্ছে এখন। এবার করতলে 9টি ক্ষেত্র, হাতের আর কি কি প্রশ্নই বা করবে, কি প্রশ্ন হতে পারে হাতে? তো ধরেন করতলে 9টা ক্ষেত্র, তো 9টা ক্ষেত্র উঁচু নিচু সম থাকলে কি হয়? উঁচু থাকলে কি হয়, নিচু থাকলে কি হয়, সম থাকলে কি হয়? এর মধ্যে যদি 3টির ব্যাখ্যা করতে বলে তাহলে আপনি, বা 2টির ব্যাখ্যা করতে বলে, বা 5টির ব্যাখ্যা করতে বলে, বা 9টিরই ব্যাখ্যা করতে বলে, তাহলে ওই নক্ষত্রের কথা একটু মাথায় রেখে ব্যাখ্যাটা করবে। দেখবেন আপনাদের লেখা দেখে আর ওই খাতা অন্য জায়গায় দেখাতে গেলেও প্রশংসার দেখাবে। বুঝছেন? গেল। এইবার ধরেন কর ত্রিকোণ, আপনার কর ত্রিকোণ চেনেন না? এই যে ভাগ্যরেখার সাথে এই এই যুক্ত হয়ে যে কর ত্রিকোণ হয়, এই যে শিরোরেখার সঙ্গে এই যে কর ত্রিকোণ হয়, এগুলো কর ত্রিকোণ। গুর্জ ক্রস আপনারা চেনেন, গুর্জ ক্রস হয়। মানি আবার ম্যানেজমেন্ট। বৃহস্পতির ক্ষেত্রগত ক্রস, বা শুক্রের ক্ষেত্রগত ক্রস, বা মঙ্গলের ক্ষেত্রগত ক্রস চিহ্ন অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। যে কোনো জায়গার ক্ষেত্রগত আসতে পারে, 9টা গ্রহের ক্ষেত্রগত ক্রস মরস দিয়ে, গুর্জ ক্রস দিয়ে, কর ত্রিকোণ দিয়ে, ওই এম চিহ্ন টিহ্ন দিয়ে আসতে পারে।
তো সেই অনুযায়ী আপনারা বিবেচনা করে লিখবেন। জেকে দেব স্যার, এই পর্যন্ত একটু কিছু বলেন, আমি একটু 5 মিনিটের বিরতি নিই। আর নীরজ স্যার ইদানিং এখন পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে নীরজ স্যার কোনো কথাই বলতেছেন না, বলতে পারছেন না। কেন না পারছেন না? বলতে না গেলে স্যার, স্যার বলেন স্যার। নীরজ স্যার একটু অন্যদিকে মনে হয় চাপে আছেন কোনো দিকে, সেই চাপটা ওনার ফেসের মধ্যে ফুটে উঠছে, অন্য কোন দিকে চাপ আছেন। এটা আমার একটু শুনতে হবে, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না এই 2 দিনের মধ্যে। না অফিসিয়াল চাপ স্যার। কালকে আমার সকালে স্যার প্রায় 30 কিলো রান করতে হবে, গিয়ে এসএসসি পরীক্ষা ডিউটি দিতে হবে। আমি বাতিল করানোর চেষ্টা করছি, পারি নাই। আবার সেই পরীক্ষা শেষ করে এসে অফিসে কাজ করতে হবে, তারপর বাসায় আসতে হবে, তারপর তো এই চাপের মধ্যে আসে। চেষ্টা করেও তাহলে স্যার বাতিল করে দেবে। তাহলে আমরা বুঝি না যে দেখেন, আপনাদের ভিডিও অন করে রাখতে বলি, আপনারা সবাই বুঝলেন যে আমি বুঝতে পারতেছি যে স্যার নিশ্চয়ই কোনো চাপে আছেন। যেমন আবুল হোসেন সাহেব ভাবছেন, কিন্তু ভাবছেন ওই সময় ভাবনাটা আসলে ভাবছেন না, ওই সময় অন্যদিকেই চলে যাচ্ছে, আর ভাবতে যে এদিকতে যে কি সরে যাচ্ছে সেটি আপনি বুঝতে পারতেছেন না। ওই মুহূর্তে আপনি যে মুডে ছিলেন, তাতে ওই একটা নিয়ে ভাবতে যে এদিকে যে আর 4টি কথা গুরুত্বপূর্ণ সরে গেল, ওই দিকে কিন্তু আপনার আর খেয়াল ছিল না ওই সময়। সত্যি কথা স্যার, আপনি ঠিক সময় মতো আমাকে নক করছেন। যাই হোক, ঠিক আছে স্যার। জেকে দেব স্যার, আপনি একটু শুরু করেন। অস্ত্ররেখা নিয়ে আপনার হচ্ছে ভাইভাতে যে প্রশ্নগুলো হবে শর্টকাট প্রশ্ন হবে তো। যেমন ধরেন কনিষ্ঠ আঙ্গুলি, যদি অনামিক আঙ্গুলের যে দ্বিতীয় পর্ব, সেই পর্ব থেকে ছোট হয় বড় হয়, কনিষ্ঠ আঙ্গুলের সাইজ নিয়ে আপনার প্রশ্ন হতে পারে। এতে কি হতে পারে আপনি এক কথায় উত্তর দিবেন তো। যেমন ধরুন বুধের ক্ষেত্রে আপনার হচ্ছে তিলবিন্দু স্পট থাকলে কি হবে, বিবাহ রেখা 3টা 4টা থাকলে কি হবে, বিয়ে কি 4টা 3টা হবে, নাকি অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে। ঠিক আছে। তো রবি রেখা, রবি রেখা শুধুমাত্র কি সরকারি চাকরিটাকে নির্দেশ করে, নাকি অন্য কোনো কিছু নির্দেশ করে। শুক্র বন্ধনী শিখছি আমরা, শনি বন্ধনী শিখছি আমরা। তো এগুলার ইম্প্যাক্ট কি ধরনের ব্যক্তি জীবনে নিয়ে আসে, এই বিষয়গুলা আপনার হচ্ছে বলতে হবে। আপনার হচ্ছে এখানে যে লম্বা রেখা থাকে, লম্বা রেখা থাকলে কি হয়, এরু রেখা থাকলে কি হয়। ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে এই পর্বটা ছোট, এই পর্বটা বড়, আবার প্রথম পর্বটা বড়, এই যে পর্ব ছোট বড়, মানে এটা কি রেজাল্ট আসে, কি নির্দেশ করে, কি বুঝবো আমরা এগুলো থেকে। এই বিষয়ে দিয়ে আপনার হচ্ছে ধরেন অনামিকার হচ্ছে এই জায়গায় হচ্ছে তিল আছে, একটা বড় একটা তিল আছে এই জায়গায়। তো বড় তিল এখানে আছে, এ থেকে আমরা কি বুঝবো। আর রবি তো হচ্ছে নাম যশের কারক। তো এখানে নাম যশ কি নষ্ট হবে, নাকি রবি যেহেতু পিতৃকারক পিতার সাথে সম্পর্ক নষ্ট হবে, নাকি রবি যেহেতু আত্মকারক তাই সে হচ্ছে আত্ম লাগাই ভুগবে। ঠিক আছে। তো এই বিষয়টা আপনাদের উপস্থাপন ওইভাবে নিয়ে আসতে হবে। যেমন ধরেন বুধ হচ্ছে, আমরা বলি ব্যবসা কারক হচ্ছে বুধ, তাহলে যদি বিবাহ রেখা 4টা থাকে, তো শুধুমাত্র 4টা বিয়ে নিয়ে আমরা যদি পড়ে থাকি তাহলে তো হবে না। ব্যবসা কারক বুধ মানে হচ্ছে ব্যবসা কার সাথে হয়, ওপোনেন্ট কোনো একজন ব্যক্তির সাথে। মানে আমি যখন বসে থাকবো, আমার একটা স্টোর আছে, এখানে কেউ হচ্ছে মানে খরিদ্দার আসলো কিছু নেওয়ার জন্য, ধরেন একটা লাক্স সাবান নিতে আসছে। তো সে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার কাছ থেকে লাক্স সাবান চাইলো, আমি দিলাম, টাকা রাখলাম, আমি সেল করলাম। ঠিক আছে। তো এই যে ওপোনেন্ট, এই ওপোনেন্ট হচ্ছে এইটাকে আপনার হচ্ছে মেনটেন করে বুধ। তো কাজে হচ্ছে বুধ যেহেতু আপনার হচ্ছে ব্যবসা করক, বুধের ক্ষেত্রে যখন এরকম একাধিক রেখা থাকবে, তাহলে ব্যক্তি যদি ব্যবসায়িক হয়, তাহলে ব্যবসায়িক হলে তার হচ্ছে ক্লায়েন্টের সাথে, তার যে কাস্টমারের সাথে তার হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব হবে, মত বিনিময় হবে, মত পার্থক্য হবে। এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। শুধুমাত্র একটা জায়গায় আছে থেমে থাকলে হবে না। ধরেন মঙ্গলের এই জায়গায় যে রেখাগুলো থাকে, মঙ্গলের এই জায়গায় রেখা থাকলে মঙ্গলের ক্ষেত্র তো স্যার বলছেন যে মঙ্গলের যে এই ক্ষেত্রটা আমরা বিচার করতে গিয়ে আমরা অনেক কিছু দেখব। তো অনেক কিছু কি দেখবো, যেমন অশ্বিনী নক্ষত্রের আপনার হচ্ছে অবস্থান আছে, কৃত্তিকার অবস্থান আছে, তাইলে আপনার হচ্ছে বরণী আছে। দে- অশ্বিনী তো হচ্ছে কেতু, আর ভরণী হচ্ছে শুক্র, আর কৃত্তিকা কি, কৃত্তিকা হচ্ছে রবি। তাইলে রবি কি নিয়ে আসতে পারে, সেন্টিমেন্টাল একটা ব্যাপার মানুষের আছে। ঠিক আছে। আমরা বলি যে সেন্টিমেন্টাল, এই লোকটা একটু সেন্টিমেন্টাল টাইপের লোক, মানে
একটু শর্ট টেম্পারের লোক। তো এখানে যখন আপনার এরকম রেখা থাকে এই জায়গায়, তখন ব্যক্তির মধ্যে ওই ব্যাপারটা চলে আসে, কৃত্তিকা নক্ষত্রের এই প্রভাবটা চলে আসে। এবার ওই একই জিনিস আবার কোথায় পাওয়া যাচ্ছে? একই জিনিস পাওয়া যাচ্ছে আপনার এই কি বলে ইয়েতে, সিংহ রাশিতে। তো সিংহ রাশিতে কি আছে? সিংহ রাশিতে আছে সাইন কি? সিংহ রাশির সাইন হচ্ছে সিংহ। সিংহ মানে কি? বনের রাজা। তো আপনার সেন্টিমেন্টাল কখন আসবে? মানে সে হচ্ছে অনাহত ভাবে সবার উপরে রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, সবার উপরে মানে সে খবরদারি করতে চায়। যখনই তার খবরদারির মধ্যে বাধা চলে আসে, তখনই সে সেন্টিমেন্টাল হয়ে যায়। তো এই বিষয়গুলোকে আপনার হচ্ছে ওইভাবে উপস্থাপন করবেন, একটু ভিন্নভাবে আপনার উপস্থাপন করবেন। যেমন বৃহস্পতির ক্ষেত্রে এখানে এই যে আপনার হচ্ছে উপরের অংশ থেকে নিচের অংশের মধ্যে যে ইয়েটা থাকে, রেখাটা থাকে, মানে কর থাকে আর কি। এই কোরের মধ্যে যদি আপনার জব চিহ্ন থাকে, প্রকৃতপক্ষে এটাকে চোখ চিহ্ন বলা হয়। তো এই জায়গায় জব চিহ্ন বলুন, চোখ চিহ্ন বলুন, এটা কিন্তু পজিটিভ হয়। এন্ড পজিটিভ যে হয়, পজিটিভিটির মাধ্যমে কি নিয়ে আসবে? বৃহস্পতির যে প্রথম মানে শুক্রের আঙ্গুলের যে প্রথম পর্ব, এই প্রথম পর্বটা আপনার হচ্ছে কি নির্দেশ করে আমাদের? আর দ্বিতীয় পর্বটাই বা কি নির্দেশ করে? আর দ্বিতীয় পর্বে যদি আপনার হচ্ছে লম্বা রেখা থাকে তাহলে কি হবে? দ্বিতীয় পর্বে যদি এরু রেখা থাকে তাহলে কি হবে? এই ধরনের হচ্ছে শর্টকাট আপনার হচ্ছে প্রশ্ন আসতে পারে বাইবাতে। ঠিক আছে? বৃহস্পতির ক্ষেত্রে বক্স আছে, বৃহস্পতির ক্ষেত্রে আপনার আর ক্রস ভাইবা আছে। নিয়ে আলাদা ট্রেনিং আছে, আলাদা ক্লাস আছে। আমরা বলেছি 500-র উপরে প্রশ্ন আমরা ওইরকম দিয়ে দেবো। আচ্ছা, এখন লিখিত নিয়ে করেন। হুম। লিখিত যেমন প্রশ্ন হতে পারে আমাদের হচ্ছে আহ, কিছু বিষয় তো আপনার হচ্ছে মানুষের কমন প্রশ্ন থাকে, যেমন ক্লায়েন্ট আসবে, তো এই ধরনের বিষয়কে কেন্দ্র করে তো স্যারেরাও প্রশ্ন নির্ধারণ করবে। যেমন আমরা হাত দেখে কি করে বুঝবো ব্যক্তি বিদেশ গমন হবে কিনা, বিদেশে প্রতিষ্ঠা হবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করলো। এই ধরনের প্রশ্ন করলে এখন আমরা হচ্ছে এটার আনসারটা কিভাবে করব? তো আনসারটা যদি আপনি করতে চান, আপনারা জানেন, যেমন বিদেশে হাতে বিদেশের ব্যাপার দেখতে গেলে আপনার চন্দ্রের ক্ষেত্রটাকে দেখতে হয়। চন্দ্রের ক্ষেত্র থেকে বিদেশের ব্যাপারটাকে নির্দেশ করে। না, ওই চন্দ্রের ক্ষেত্রে কি ধরনের রেখা আছে এবং সেটা ভাগ্যরেখার সাথে কতটা সংযোগ স্থাপন করলো। ভাগ্যরেখা কেন দেখবো? ভাগ্যরেখা হচ্ছে কেতু নির্দেশ করে, ভাগ্যরেখার মালিক হচ্ছে কেতু। এই কেতু কিন্তু আবার বিমান ভ্রমণেরও কারক হয়। আচ্ছা, এবার হচ্ছে রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ভাব হচ্ছে মীন রাশি। তো মীন রাশির অধিপতি কে? বৃহস্পতি। তাহলে আমাকে বৃহস্পতির ক্ষেত্রটা একটু দেখতে হবে, যে বৃহস্পতির যে মাউন্ট আছে এটা কি আপনার ফোলা আছে কিনা, এটা যথাযথ পর্যায়ে ইয়া আছে কিনা। সেই সাথে তাহলে বৃহস্পতির আঙ্গুলটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? এইবার হচ্ছে বৃহস্পতির আঙ্গুল আমরা দেখবো। এখন আমরা কি বলে বিদেশ ভ্রমণ, আমরা শর্টকাট দূরত্বে বিদেশ ভ্রমণ দেখি থার্ড হাউস। আর হচ্ছে লং দূরত্বে বিদেশ ভ্রমণ আমরা দেখি হচ্ছে নবম ভাব এবং হচ্ছে দ্বাদশ ভাব। আর নবম ভাব, দ্বাদশ ভাব এবং হচ্ছে তৃতীয় ভাব আমরা যদি দেখি, তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধের ক্ষেত্রে দেখতে হবে এক নজর। আর নবম ভাব হচ্ছে কালপুরুষ রাশির নবম ভাব হচ্ছে বৃহস্পতি, আর দ্বাদশ ভাব বৃহস্পতি। তাহলে এই ক্ষেত্রে গুলো দেখে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে আমরা হচ্ছে ওই ব্যক্তি বিদেশ হাত দেখে আমরা হচ্ছে ব্যক্তিকে বিদেশ পাঠাইতে পারবো কি পারবো না, মানে হচ্ছে সে বিদেশ যাবে যাবে না এই বিষয়টা। মানে এটা যেমন গল্পাকারে সুন্দর ভাষা দিয়ে হ্যাঁ, লিখবে, লিখতে এই হবে তো? স্যার। এটা এই হচ্ছে স্যার। আপনার সাজেশন? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের আমরা চাচ্ছি, যেমন প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আপনাদের সবাইকে হয়তো পাশ করিয়ে দিল, কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনের জন্য 2 ব্যাচের বিশেষ করে কোনো না কোনো কিছু থাকবে। এটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দেবে। সেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি দেখবে, কি কি দেখবে, সেটাও একটু বলে রাখি। আপনাদের এই উত্তরগুলো দেখবে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদের উত্তরগুলো দেখবে। এমনকি ওই প্রথম দ্বিতীয় তৃতীয়র বাইরেও কিন্তু ওই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেহেতু 3জনকে দেবে, বেছে নিতে পারে ওর ভিতর থেকে। এই জন্য এবছর খাতাটা ওই দেখতে পারি বললাম। এমনকি ভাইবা প্রশ্নে যখন প্রশ্ন করবে তখন ভাইবার আমি তো থাকবো সামনে, যে কার উত্তরটা শ্রুতি মধুর হচ্ছে, কার উত্তরটা কর্কশ হচ্ছে না, কার উত্তরটা ক্লায়েন্টের কানে পাচ্ছে না, কার সুরটা কেমন হচ্ছে। যেমন হৃদয়নন্দী বাবুর মতো সুর হলেই তোমার কাটা ওখানে। যে তাহলে সাউন্ডটাকে আপনাদের কালেক্ট করতে হবে, যে কিভাবে আমরা সাউন্ডটাকে
স্যারদের কানে মিষ্টি মধুর ভাবে তুলে ধরবো। এটি হচ্ছে ভাইবার প্রথম সতর্কতা। তারপরে পরীক্ষায় কে সুশৃঙ্খল ভাবে লিখেছে, দেখা যাচ্ছে উনরা ফার্স্ট করেছে, আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তিনজন 6জনকে বেছে নেবে ওর ভিতর থেকে। সেই 6জনকে হয়তো কোনো পুরস্কৃত করবে। সেটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তো একটা গরিব প্রতিষ্ঠান, এখানে হয়তো ছোটখাটো যাওয়া একটা কিছু হয়তো দেবে। সেটা একটা খাতা হতে পারে, একটা কলম হতে পারে, একখানা বই হতে পারে, বা একটা লিপজেলও হতে পারে, এরকম। যেহেতু এটি আমি সবসময় ব্যবহার করি, এটাও হতে পারে তাদের। তো সেটিও কিন্তু এবার বিচার বিশ্লেষণ হবে। হ্যাঁ, সেটি মাথায় রাখবেন। গেল। এবার আমি আবার আর একটু ঢুকি, রাত বেশি করা যাবে না। উম, বাসাতে ঢাকা থেকে কাজ করার লোক আসছে, তাদের সাথে একটু বসতে হবে, যে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধরেন সাধারণত গত বছর প্রশ্ন আসছিল, গত বছর তার আগের বছরও আসছিল, যেমন রবি রেখা, শনি রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। তো এই রেখা, রবি রেখা অঙ্কন করে রবি রেখা হৃদয় রেখা ভেদ করলে কি হয়, কোন পর্যন্ত গেলে কি হয়, কেন হয়, এই ধরনের ব্যাখ্যা কিন্তু এবছর চাই। কারণ আমি প্রেসিডেন্ট স্যারকে বলেছি যে এই ব্যাচের থেকে আপনি আপনার মন ভরে আপনি প্রশ্ন তৈরি করেন, আপনি প্রশ্ন করে দেন, যত রকম যাচাই করতে হবে করেন, আমি ছেড়ে দিলাম সব। শুধুমাত্র অ্যাফিমেরিসটা বাদ দিয়ে আর সকল দিকে চাপ দিতে আমি বলে দিয়েছি। সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন, যে অঙ্কন করে ফলাফল দেবেন। যেমন ওই যে জেকে দেব স্যার যেমন বললেন যে বিদেশ গমন রেখা, ওইরকম প্রশ্ন যদি হয়ে বসে যে বিবাহ রেখা, ওই যে বললেন বিবাহ কয়টা হবে, হুম, বিবাহ রেখা, ভাই বোন রেখা, সন্তান রেখা, তাহলে ভাই বোন কতগুলো হবে, সন্তান কতগুলো হবে, এখানে কিন্তু জ্যোতিষে নিয়ে আর লাভ নেই, বেদিক হবে না, এখন কিন্তু পামিস্ট্রি হচ্ছে। তো অঙ্কন করে তার ফলাফল বিশ্লেষণ করব। তখন ভাই বোন আমরা কোথা থেকে শিখিয়েছি, শুক্রের পর্বের অর্ধেক অংশ ভাই বোন, আর বাকি অংশ প্রভাব। তারপরে হচ্ছে সন্তান রেখা, বিবাহ রেখার উপরে রেখা এঁকে তারপরে আপনারা দেখায় দিলেন যে এটা সন্তান রেখা। তারপরে ধরেন বিবাহ রেখা, বিবাহ রেখায় এঁকে রবি রেখাকে একটা টেনে বের করে দিলেন, একটা রবি রেখায় টাচ করলেন, একটা বুধের ক্ষেত্রে রাখলেন, একটা ঘুরিয়ে হৃদয় রেখায় দিলেন। কিন্তু যেটা যেটা আঁকবে সেটিকে এভাবে আঁকবেন। এই দেখেন, একটু আপনাদের দেখাই, যে ধরেন একটা হাতে কে যদি এতগুলো বোঝান, তাহলে এই রবি রেখা আঁকার পরে বিবাহ রেখা ধরেন একটা এরকম কেটে বের হয়ে গেল, একটা হচ্ছে এই টাচ করলো, একটা হচ্ছে ঘুরিয়ে এসে এই হৃদয় রেখায় টাচ করলো, একটা ঘুরিয়ে এসে কেটে বের হয়ে গেল। এইবার এখানে দেবেন 1 নাম্বার, এখানে দেবেন 2 নাম্বার, এখানে দেবেন 3 নাম্বার, এখানে দেবেন 4 নাম্বার। দেওয়ার পরে এইবার উত্তর লিখবেন, এখান থেকে টান দিয়ে এনে 1 নাম্বারে এই বিবাহ রেখা এই থাকলে এই হয়, 2 নাম্বারে এই থাকলে এই হয়, 3 নাম্বারে এই থাকলে এই হয়, 4 নাম্বারে এই থাকলে এই হয়। বুঝতে পেরেছেন? তা না হলে আপনি বাঁকাটার ফল লিখলেন না এই সোজাটার ফল লিখলেন, ওটি যেন খুঁজে বের করে তারা বুঝতে পারে, এটি বোঝাতে চাচ্ছি। বুঝলেন? এইবার যেমন হয়তো ভাই বোন আপনার বললেন যে ভাই বোনের রেখায় কে, আপনারা দেখালেন যে এই কয়জন ভাই বোন হবে, 1 2 3, এই 4জন আঁকলেন ধরেন। তাহলে 4জনের ভিতরে আপনাদের বলা হয়েছে যেটি ছোট সেটি বোন হবে, যেটি বড় সেটি ভাই হতে পারে, আবার যেটি চিকন সেটি বোন হতে পারে। তাহলে পুরুষ শাসিত সমাজে নারীদের রেখাগুলো চিকন থাকবে, এটাও কিন্তু একটা গূঢ় রহস্য রয়েছে, সেটি আপনাদের শেখানো হয়নি। তো যাই হোক, এখন আর ওই শেখানোর সময় নেই, সময়ও আমাদের চলে গেছে। তো আমরা বলেছি যে আমরা অনেক কিছু চেপে যাচ্ছি, যে জিনিসগুলো আমরা পরবর্তীর জন্য রেখে দিচ্ছি। তো ওটিও কিন্তু পরবর্তীতে রেখে দেওয়া একটা সাবজেক্ট, যদিও এখানে একমাত্র প্রতিবাদ করবেন আবুল হোসেন সাহেব যে কেন স্যার চেপে রাখছেন। তো কেন চেপে রাখছি সেটারও ওই তার উত্তরটা আমার অসুবিধা নাই, ওই ক্লাসে তো আমাদের এক্সেস আছে, আছে। ঠিক আছে। তাহলে শিখে নিতে পারবো। হুম। এইবার হচ্ছে হস্তরেখা, ধরেন রোগ ব্যাধির একটা প্রশ্ন নিশ্চিত থাকবে, কারণ মেডিকেল থাকবে, মেডিকেল অ্যাস্ট্রোলজি। তো হাতের রেখায় মেডিকেল অ্যাস্ট্রোলজি থাকবে। তাহলে হস্তরেখায় রোগ নির্ণয়ের পদ্ধতি কি, সুস্বাস্থ্য বা স্বাস্থ্য রেখার গুরুত্ব, এরকম স্বাস্থ্য রেখার গুরুত্ব সুস্বাস্থ্যে আছে কিনা বা কুস্বাস্থ্যে আছে কিনা, বা এর অশুভ দিক, এর শুভ দিক,
তারপরে ধরেন রোগ নির্ণয়ের পদ্ধতি, এগুলো কি, তখন সেইভাবে স্বাস্থ্যরেখা অঙ্কন করে রোগ নির্ণয়ের পদ্ধতি কি, স্বাস্থ্যরেখা কোন জায়গা থেকে যাচ্ছে, সেটি কার কার ক্ষেত্রে যাচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্যরেখা আয়ুরেখা থেকে তো চন্দ্রক্ষেত্র, কেতুর ক্ষেত্র, শুক্রের কে টাচ করে উঠে যাচ্ছে। তাহলে পাচ্ছে আর শুক্র, চন্দ্র, কেতু, আর এদিকে পাচ্ছে মঙ্গল, এদিকে বুধ, আর এদিকে রবি। তাহলে শনি আর বৃহস্পতি রাহু তো পাচ্ছে না। তাহলে শনি বৃহস্পতি রাহুর রোগগুলো কি তার হবে না? সেটি আমরা কিভাবে বের করব? তখন কিন্তু আমরা বলেছি, ওই যে পদ্ধতি শিখিয়ে দিলাম যে শুক্র ক্ষেত্র থেকে রেখা উঠে এই যে ক্ষেত্র থেকে গেল, তাহলে শুক্রের নক্ষত্র কোথায় কোথায় আছে, কোন কোন ঘরে আছে, সেই ঘরকে দেখলে, মঙ্গলের নক্ষত্র কোথায় কোথায় আছে সেটি দেখলে, কেতুর নক্ষত্র কোথায় কোথায় আছে সেটি দেখলে, আর রবির নক্ষত্র কোথায় কোথায় আছে সেটি দেখলে, বুধের নক্ষত্র কোথায় কোথায় আছে দেখলে, ওই শনির, রাহু, বৃহস্পতির ঘর, রোগ অলরেডি ওই রেখার ভিতর এসে যাবে। যাবে না যাবে না? যাবে। স্যার কি যাবে না? না, না যাবে? যাবে স্যার, যাবে। এখনকার জীবনে যদি পামিস্ট্রির বই একটা লিখি তাহলে বুঝতে পারবেন যে কি লিখি। আচ্ছা, যাই হোক, হাতের আঙ্গুলে লুকানো ভাগ্য কিভাবে নির্ণয় করবেন তা যদি বিশ্লেষণ করতে বলা হয়, যে হাতের আঙ্গুলে লুকানো ভাগ্যকে বিশ্লেষণ করি, তাহলে ওই হাতের মুদ্রা চিহ্ন, হাতের তিল চিহ্ন, আহ হাতের এক্সট্রা কর চিহ্ন, এগুলো তো দেবেন। কিন্তু হাতের আঙ্গুলে লুকানো ভাগ্যকে বের করার জন্য তখন অন্তত একটি বর্গকে গোল দিয়ে, এরকম গোল দিয়ে, যে এই বর্গে এখানে এই মিথুন রাশি এবং 3টি নক্ষত্র থাকে, এই 3টি নক্ষত্রের কারণে এই এই লুকানো ভাগ্য এর ভিতর লুকিয়ে থাকতে পারে, এই জিনিসগুলো ওখানে একটু তুলে নিয়ে আসবেন। এটি হচ্ছে আমার প্রার্থনা। তাহলে কি হবে, আঙ্গুলে লুকানো ভাগ্যগুলো একদিকে আপনাদের চর্চা করা হয়ে যাবে, এই কয়দিন পরে আপনারা সেই অনুযায়ী ক্লায়েন্টও করতে পারবেন, আমার ইজ্জতটাও ওখানে একটু বাঁচবে। আমি এখন প্রচন্ড ইজ্জতে ভয় পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এইবার ধরেন করতলে তিল, জপ, ক্রস চিহ্ন, জাল চিহ্ন, এগুলো অঙ্কন করে ফলাফল টল ইত্যাদি ইত্যাদি। এই এছাড়া এর বাইরে আর কি প্রশ্ন হবে? আর কোনো প্রশ্ন হতে পারে? ধরেন স্যার এই সন্তান রেখা, হ্যাঁ, সন্তান রেখা স্যার, সন্তান রেখা। ওই তো সন্তান রেখা বললাম, ওই যে এখানে এইভাবে টানবেন, টেনে টেনে দেখাবেন, এখানে টেনে টেনে দেখাবেন, এইভাবে অনেকে তো দেখায় বুঝেও দেখায় যায় না তারপরে স্যার, নেবেন সন্তান ওই রেখা নাম্বার আছে করে দেখুন। তারপরে। তো এই অনুযায়ী যদি আপনারা হাতের রেখাকে ব্যাখ্যা দেন, আর যে প্রশ্ন আসবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে হাতের তালুর ব্যাখ্যা আপনারা দিতে পারবেন। মৌখিক পরীক্ষার ক্লাস হবে আপনাদের, যেহেতু ক্লাস পাচ্ছেন কিন্তু এখনো আমি বলেছি 12টা, এই 12টা ক্লাসে আমাদের আর কোনো টপিকস নেই। কারণ হচ্ছে শুধুমাত্র যে শনিবার গুলো পড়বে ওই শনিবার গুলোই উচ্চতর ব্যাচের ক্লাসগুলোতে একটু গুরুত্ব দেওয়া হবে, কিন্তু প্রাথমিক ব্যাচের সবই পরীক্ষার প্রস্তুতি এবং সব সিলেবাস নিয়ে নিয়ে আলোচনা করে যাওয়া হবে। এবং আগামী শুক্রবার আর শনিবার আমি যে কেদেব স্যারকে অবশ্যই অনুরোধ রাখবো, সেটি হচ্ছে পরীক্ষার প্রস্তুতি এবং সিলেবাসের ধারাবাহিকভাবে অন্তত 5টা পয়েন্ট নিয়ে নিয়ে, আমাদের 50টা, তাহলে 2টা ক্লাস, 50টা টপিকস, আর হচ্ছে উচ্চতর ব্যাচে 20টা টপিকস, তাহলে 20, 50, 20, 70টা, তাহলে অন্তত 2 দিনে যেন 35টা করে 70টা কভার করে দেবে, একটু আলোচনা করে শর্ট শর্ট দিয়ে সিলেবাস অনুযায়ী। আর হচ্ছে তারপরের যে 3, 4, 12টা রয়েছে, আমরা সম্মিলিতভাবে মৌখিক কি ধরনের প্রশ্ন হতে পারে, আর আপনাদের বলেছি যে ওই রকম প্রশ্ন তৈরি করবেন। প্রশ্ন তৈরি করতে চ্যাট জিপিটি নেন, আর জানেন যেখানে যান, যে এটা এআই সহযোগিতা নেন বা একে অপরের সহযোগিতা নেন, যে এই সাবজেক্টটার উপরে, মানে আমরা যে সাবজেক্টটা পড়াইছি, যে মিতে দোষ, তিথি দোষ, নক্ষত্র দোষ, বা ধরেন এই চিকিৎসায় জ্যোতিষ, এর উপরে কত ধরনের প্রশ্ন হতে পারে, আয়ু রেখা নিয়ে কত ধরনের প্রশ্ন হতে পারে, শিরোরেখা নিয়ে, বিবাহ ক্ষেত্র নিয়ে, বা ধরেন বুধের ক্ষেত্র নিয়ে কত ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন আপনারা নিজেরা নিজেরা একটু একটু করে বের করার চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনাদের স্বচ্ছতা, এই পরীক্ষার স্বচ্ছতা, টাকা দিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন, পাস সবাই করবে, কেন এখন শতভাগ পাস, আর একাডেমিক পাস মানে তো অবশ্যই শতভাগ পাস। কিন্তু পাস আর ফেল বড় কথা নয়, এখান থেকে আপনাদের যে শিক্ষা,
আপনাদের যে অ্যাটিটিউড, এটি ভাইবার মাধ্যমে কিন্তু বের করে নিয়ে আসবে, যে যেন না শুনতে হয় যে আহ, যেমন শুনেছি আমি এক জায়গায় কিন্তু দেখেছি, ওই যে পাগলে ওই কি ওই পণ্ডিতে পণ্ডিত খোঁজে বাছুর খোঁজে গাই, স্বর্ণকারে সোনা খোঁজে কুত্তা খোঁজে ছাই। তো এরকম আমি শুনেছি যে আমি হচ্ছে কুত্তা, আমি ছাই খুঁজি। তো ওই ছাই খুঁজি, আমি যেন আপনাদের ছাই খুঁজে এনেছি, এটি যেন না শুনতে হয়। আমি ছাই হই হই, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনাদের যেন ছাই না বলতে পারে, এটি একটু মাথায় রাখবেন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, সময় মাত্র 10 মিনিট, আজকে 10 মিনিটের বেশি ওভার যেতে পারবো না। ভাইভার সময় এক একজনকে মানে কয় মিনিট করে প্রশ্ন করা হবে? সেটা তারা পরীক্ষক মিনিমাম 3-4 জন তো থাকবেই, অন্তত 3 সাবজেক্টের মিনিমাম 3 থেকে 9টা প্রশ্ন তো করবেনই মিনিমাম। মানে পামিস্ট্রির 3টা, ভেদিক অ্যাস্ট্রোলজির 3টা, নিউমারোলজির 3টা, এই করবেন। তারপরে ধরেন শাস্ত্রগত, আদর্শগত, শিক্ষাগত, গুণগত, এইরকম বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন অন্তত আরো 2-1টা করবে। অতীতের ভিডিও গুলো দেখে আসবেন আপনারা একটু, তাহলে বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? তবে 9টার নিচে প্রশ্ন করে অন্তত 3 জন টিচার থাকলে ছাড়বে না। 4 জন থাকলে ধরে রাখেন যে 4 দুগুণে 8টা, না হলে 3 4-12টা, 5 জন থাকলে 5 দুগুণে 10টা, বা 3 5 15টা, এরকম কিন্তু হবে। 15টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই চিন্তাটা ব্রেনে রাখতে হবে স্যার। সবসময় 15টা প্রশ্নের প্রস্তুতি থাকবেন সর্বোচ্চ, তার ভিতর আর 5টা একটা বিষয়, স্যার যেহেতু বলছেন, একটা বিষয় আমি দেখি, স্যার তো বলছেন যে মানে ধরেন আপনার খাতায় তো ফাঁস করবেন, এটা তো সবাই, এটা আমরাও বলছি সবসময়, কিন্তু আপনার হচ্ছে আপনার মূল্যায়ন একটা ব্যাপার তো আছে। যেমন ধরেন আমি স্যারের ছাত্র, স্যার আমাকে এখানে নিয়োগ দিছে যে আপনি ক্লাস নেবেন, তো এতে আমার হচ্ছে অনেক সমৃদ্ধি হয়েছে আমি সবভাবে। তো এই যে এটা হলো, এটা কিন্তু ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে ঘটবে তখনই যখন আপনার হচ্ছে আপনার খাতায় আপনি কি লিখছেন সেটা যদি আপনার ইয়ে থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরুন বিবাহ রেখাটা কার বইয়ে হৃদয় রেখাটা কেটে গেছে, তো এতে আমরা বিবাহের ক্ষেত্রে বিচ্ছেদ বুঝি। এখন যদি নিজেকে নিজে প্রশ্ন করি যে বিচ্ছেদ তো হবে, আমি এটা দেখলাম নির্দেশনা দিচ্ছে, তো বিচ্ছেদ কেন হয়? বিচ্ছেদ হওয়ার তো নির্দিষ্ট কিছু কারণ থাকে, যে হচ্ছে মানে ধরেন আমি হচ্ছে আ, একজন ব্যক্তির ওয়াইফ মারা গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, আপনার হচ্ছে অত্যাচার নির্যাতন করে বিচ্ছেদ হয়ে গেছে, বা হচ্ছে এফআইআর আছে, বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে এই প্রশ্নগুলো আমি করলাম, প্রশ্ন করার জন্য আলাদা আলাদা গ্রহকে দেখতে হবে, আলাদা আলাদা ক্ষেত্র দেখতে হবে। আপনি এফআইআর এর ব্যাপার দেখতে গেলে আপনার হচ্ছে শুক্রের ক্ষেত্র দেখতে হবে, সাথে রাহুকে নিয়ে আসতে হবে, কারণ রাহুই তো এই অবৈধ রিলেশনটা দেয়। তাহলে রাহুর ক্ষেত্রে দেখতে হবে, শুক্রের ক্ষেত্রে দেখতে হবে। আবার হচ্ছে মামলা মোকদ্দমা বিষয় দেখতে গেলে আপনার হচ্ছে মঙ্গলের অবস্থানটা দেখতে হবে, মঙ্গলের ক্ষেত্রটা দেখতে হবে। ঠিক আছে। এখন হচ্ছে ওয়াইফ মারা যাবে কিনা সেটা দেখতে গেলে আপনার আয়ুর আয়ুর ক্ষেত্র মানে যে শনি, যে সেই জায়গাটাকে দেখতে হবে। ঠিক আছে, ভাগ্যরেখাটাকে দেখতে হবে, শনির ক্ষেত্রটাকে দেখতে হবে। শনির ক্ষেত্রের সাথে আপনার হচ্ছে বুধের ক্ষেত্রে বিবাহ রেখার কোনো ইয়ে হলো কিনা, সংযোগ হলো কিনা, এই বিষয়ে দেখতে হবে। তো প্রশ্ন করলে আনসার পাবেন, আনসারটা হচ্ছে কোন কোন দিকে আপনি নির্দেশ করছে সেই সেই দিকগুলাকে আপনি তুলে ধরবেন, সংক্ষিপ্তভাবে 2 লাইন 4 লাইন করে লিখবেন যে আমাকে এগুলো দেখতে হবে এবং হচ্ছে এগুলার নিয়ে হচ্ছে গবেষণা করতে হবে। তো এই বিষয়টা যখন যত ভালোভাবে আপনারা উপস্থাপন করবেন, ততই হচ্ছে প্রশ্নপত্রের মূল্যায়নের ক্ষেত্রে আপনার নাম্বার পাবেন। এবং একই সাথে হচ্ছে আপনার ধরেন আপনার তো মানে আপনার ভবিষ্যৎ যে পরিচিতি বা শিক্ষকের কাছে আপনার মূল্যায়নের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাও কিন্তু আপনার হচ্ছে সঠিকভাবে আপনি করে তুলতে পারবেন আর কি। এই বিষয়টা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই কর ত্রিকোণটা একটু আপনার বললে ভালো হবে। আপনার এই বয়সে আর কোন লাগতেছে কি? এই, তবে আর কিছু হোক বা না হোক, আমাদের এই স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, ইনি কিন্তু জীবনে চেষ্টা করেন পরীক্ষার আগে, কত পরিমাণ চেষ্টা করেছেন উনি অতীতের পরীক্ষায়, এটা বলে বোঝানো যাবে না।
যে কত পরিমাণ উনি পড়াশোনা করতে পারেন বা করার চেষ্টা করেছেন এই বয়সে। ওনার চেষ্টা দেখে আর ওনার ওই নোট আর ওনার খাতা দেখলে বুঝতে পারবেন যে উনি কি করেছে। তার অর্ধেকটুকু আপনারা করলে, কারণ ওনার মস্তিষ্কে যা ধরে আপনাদের তার থেকে 10 গুণ বেশি ধরে। তো অর্ধেক এখন তো চেষ্টা মনে করলে থাকে আপনার না, বিশাল কিছু হবে। এই এখন যে তো কর মনে ত্রিকোণ থাকে না। হচ্ছে এই ভাগ্য রেখার থেকে শিরোরেখায় মিলিত যে কোণটি তৈরি করে এটা কর ত্রিকোণ। ও আর আচ্ছা, এটি হচ্ছে বৃহৎ ত্রিকোণ। এই আয়ু রেখা এবং ভাগ্য রেখা মিলে শিরোরেখার সঙ্গে যেটা তৈরি হয় মাঝখানে ভাগ্য রেখাকে রেখে, এটি বৃহৎ ত্রিকোণ। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার স্যার। বুঝলেন? এই ঠিক আছে, ঠিক আছে। স্যার এটাকে তো স্যার ওই মানি ম্যানেজমেন্টের রেখাটা বলা হয় না স্যার? ওই যে হুম? মানে মানি বাহিরে ক্যান্ডেল, এটাকে মানি স্যার ওই ক্যান্ডেল মানি বলতে ম্যানেজমেন্ট রেখা বলে স্যার। হ্যাঁ, বলবে, অনেকে অনেক রকম বলবে। যদি ওই রকম ইন্ডিয়ানরাও যদি ওই ধরনের প্রশ্ন করে তাহলে করতে পারে, বাংলাদেশে ওই রকম করবে না। স্যার এটাকে এটাকে অনেকে কর ব্যবসা বলবে, ব্যবসা বৃহৎ করার ত্রিকোণ ধরেও হচ্ছে হবে না। একদম ওই হিসেব থেকে জড়িত, আয়ু হুম, রেখার থেকে গিয়ে হ্যাঁ, বৃহৎ শিরোরেখা ত্রিকোণটা। আর ওই ছোটটা হচ্ছে কর ত্রিকোণ। পর্যন্ত। আপনারা এটাই লিখবেন, তাতে ভুল হোক আর যাই হোক। ঠিক আছে স্যার, ছেড়ে দেন। আর কারো কোনো প্রশ্ন আছে? গুরুজি আমার একটা প্রশ্ন আছে। বলেন। বলেন, তাড়াতাড়ি গুরুজি, বলেন। অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো ব্যক্তি মারা যায় এবং পঞ্জিকা অনুযায়ী যদি তিনি দোষ পায়, তাহলে তার দোষটা কি অক্ষয় তৃতীয়ার কারণে খণ্ডন হয়ে যাবে, নাকি উনি ওই যে দোষটা পেয়েছে বারের দোষ ওটা বহাল থাকবে? দেখুন, অক্ষয় পুণ্য কাজ করলে অক্ষয় পুণ্য ফল হবে, আর পাপ করলে অক্ষয় পাপ হবে, সে পাপ ক্ষয় হবে না। আপনি ওই দিন মদ খাবেন 1 কাপ, 10 কাপের সমান হবে। আর একবার কৃষ্ণ নাম নেবেন 108 বার নেওয়ার সমান হবে। বুঝতে পেরেছেন? এই উত্তরের মধ্য দিয়ে যদি আপনি বুঝতে পারেন যে ত্রিপাপ, যেহেতু ত্রিপাপ বা ত্রিপুষ্কর বা দোষ, যেটা মিতে দোষ, এটি অক্ষয় তৃতীয়ার কারণে অক্ষয় হয়ে রইবে, অবশ্যই রইবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। দোষ দোষী, দোষকে শান্ত করতে হবে বা শান্তি সঞ্চালন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শুভ দিন মনে করবেন না যে এটি সব থেকে শুভ দিন, কিন্তু শুভ দিনে তো আর আপনাকে অশুভত্ব কাজ করতে বলা হয়নি। তাহলে মৃত্যুটা তো আমার লেখা, মানে এটা কারো হাতে থাকে না, এটা তো দৈবের হাতেই থাকে। দৈব ওই দিনে নিয়ে গেছে, তবে দিনে ভালো নিয়েছে, কিন্তু দোষটা তো তিথিগত কারণ, নক্ষত্রগত কারণ, তারপরে তার ওই বারজনিত কারণ, এই কারণে তার হয়েছে। তাহলে এক এক বছর এক এক বারে পড়বে, তার জন্য এই দোষটা মিতে দোষটা থাকবে। বুঝলেন? এবং নক্ষত্র কিন্তু একই থাকবে, কারণ তৃতীয়া তিথি, নক্ষত্র দোষ প্রায় একই থাকবে, বার পরিবর্তনের কারণে এই পরিবর্তন হবে। তো যখনই এই পরিবর্তনটা হবে তখন সেই পরিবর্তনের কারণে দোষটা হবে। তো এই ক্ষেত্রে আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে দোষটা অবশ্যই এটা দোষ। তো সেক্ষেত্রে আপনার শান্তি সস্থানের যত রকম বিহিত ব্যবস্থা রয়েছে, তার ভিতর আপনার যেটি ভালো মনে হয় সেই বিহিত ব্যবস্থায় আপনি এটি দোষ শান্তি করতে পারেন। বুঝতে পেরেছেন? তখন ওই দশবিধ সংস্কারটা পড়ে নেবেন। তাহলে 10 প্রকার সংস্কারের পদ্ধতি রয়েছে, ওর ভিতর কোনটা তার মধ্যে উনি মানবেন, সেটা তাকে বেছে নিতে বলবে। বা আপনি সাজেশন দিলেন যে ওর ভিতর দিয়ে এই 2-3টি ভালো মনে হয়, এটি আপনি করতে পারেন। যেমন আমি এক্ষেত্রে হলে বলতাম যে আপনি গয়াতে গিয়ে পিণ্ডদান করে আসেন, তার যে বংশধর যারা রয়েছে তারা এটা করে আসুক, এটি আমি হয়তো পরামর্শ দিতাম। এখন আপনি কি দেবেন, আপনি সেটা জেনে বুঝে তারপরে দেবেন। বুঝলেন? এই। ঠিক আছে। স্যার যদি স্ত্রী হয়, হুম। মানে স্বামী জীবিত থাকলে পরে তো স্যার গয়াতে গিয়ে পিণ্ড দিতে পারবে না স্যার, পারবে স্যার এটা? স্বামী মৃত্যুর পরে তো স্যার তারপরে গোয়াতে গিয়ে পিণ্ড দেওয়া লাগবে। পিণ্ডদানের অধিকারী কে আগে আপনাকে জানতে হবে। সন্তান। তাহলে স্বামী কেন দেবে? না, স্বামী বেঁচে থাকতে তো স্যার, মানে আমি যেটা ও শুনছি মানে যে বাবা বেঁচে থাকতে বাবা মায়ের বেঁচে নামে থাকতে তো, পিণ্ডদান করে আসতে পারছে না, হ্যাঁ স্যার, এইটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ বাবা হ্যাঁ স্যার, বেঁচে আছে,
মায়ের নামে পিণ্ডদান করে আসতে পারছে না, সেখানেও কিন্তু বিকল্প পথ ওই দশবিধ সংস্কারের মধ্যেই দেওয়া রয়েছে। বুঝতে পেরেছেন? এটা আছে। হ্যাঁ আর যদি না হয় তো এটা স্মৃতি চিন্তামণি বই 300 টাকা না 400 টাকা দাম, ওর একটা কিনে নিয়ে, না হলে অনলাইনে পিডিএফ পাওয়া যায় স্মৃতি চিন্তামণি, ওর একটা ডাউনলোড করে নেবেন, নিয়ে ওখানে একটু গুরুদেব, করে নিন। আমি একটু পিণ্ডদানের সম্পর্কে বলি, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ বলেন। পিণ্ডদান আমি তো গেছি জায়গায়, পিণ্ডদান যদি আইজ মারা যায় ওই ওই 10 দিনের পর পিণ্ড দিলে সবচেয়ে ভালো হয়। যে কেউ পিণ্ড দিলে হইবে, যে কেউ নামে যে কেউ পিণ্ড দিলে হইবে, এবং ওই 1 বছরের ভিতর পিণ্ড দিলে সবচেয়ে ভালো। 1 বছর পরে পিণ্ড দিলে ওই ওই পিণ্ডটা তখন আর একটা জনিতে চলে যায়। সবচেয়ে ভালো হয় 1 বছরের ভিতর দিলে। ওই স্বামী স্ত্রী ওসব কোনো কথা নাই, যে মারা যায় তার নামে পিণ্ড দিতে হইবে, না, যত তাড়াতাড়ি পারা যায়। এবং যে পিণ্ডটা কোথায়, গঙ্গাতে মানে গয়াতে হ্যাঁ, নাকি যে গয়ায় কোনো নদীতে? গয়ায় পিণ্ড দেবেন, গয়ায় গয়ায় দেবে। এবং জীবিত মানুষের পিণ্ড দেওয়া যায়, গরুর পুরাণে আছে, আমারটা আমি নিজে দিয়ে আসছি। ওই পিণ্ডটায় তিল দেওয়া যাবে না, এবং ওটা আলাদা একটা মন্ত্র আছে, আমারটা আমি দিয়েছি, নিজেই দিয়েছি। এই ওই ব্যাপারটা পিণ্ড আমি একটু বলে দেই। যেমন ধরেন আমার তো কুচিন্তা, সুচিন্তার থেকে কুচিন্তা বেশি। ওই যে যে কেউ পিণ্ডদান করতে পারে এমনটির উদাহরণটা আমি দেই। যেমন আমার দাদু, যিনি, যার নামে আমার প্রথম গ্রন্থ উৎসর্গ করা আছে, নিত্যানন্দ পাল মহোদয়, উনি হচ্ছে আমার মায়ের বাবা। উনি 113 বছর প্লাসে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছেন। কেন গলায় দড়ি দিয়ে মারা গেছেন? তার অর্থ হচ্ছে ওনার একটি ছেলে ছিল, সে ছেলে সর্পদংশনে মারা যায়। এই মেয়েটি, আমার মা যে, সে দুবার মৃত্যুশয্যার ভিতর দিয়ে মা হারা মেয়ে, মানে ধরেন 1 বছর বয়সে মা মারা গেছে, তো সেই অবস্থায় অপরের ঘরে লাথি চড় খেতে খেতে মানুষ হয়েছে। তো তার ভিতর দুবার মৃত্যুর পথের থেকে ফিরে আসছে, সর্বশেষ মেয়েকে বিবাহ দিয়েছে। তার ঘরে আমরা 4টি ভাই, তাহলে আমাদের বাড়ি দূরে, উনি একা থাকেন। শেষ জীবনে উনাকে মেয়ে তো দেখতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, মানে যখন ছিলেন। আমি থাকতাম, আমার বড় ভাই থাকতো, তাহলে আমরা যে থাকতাম, আমরা থেকেও ওনার মনে তৃপ্তি পায়নি। একদিন উনি খাটের নিচের একখানি ইট উঠিয়ে নিজে নিজে মাথায়, উঠতে পারতেছে না কিন্তু নিজে নিজে মাথায় পিটায় ফাটায় মেরেছে। তো ইট টিট কেড়ে নিয়ে ঘরের ভিতর যত যা পিটানো ছিল সব ফেলে দিছিলাম দিয়ে। যাই হোক, তারপরে সুস্থ হয়ে গেল, মা আসলো, এসে তখন উনাকে আর আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ নেই। মানে তখন 3টা খেয়া পার হতে হয়, 2টো সাঁকো পার হতে হয়। ওই সাঁকোর পরে তাকে উঠানো সম্ভব না, আর 3টা খেয়ার পরেও সাঁকো থাকতো ওই আমলে। মানে চরে, নদীর চরে ওই বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিয়ে নৌকায় উঠতে হতো। তো এর পথ দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর কোনো স্থল পথ ছিল না, আর নৌপথ ছিল। তো নিয়ে যাওয়া সম্ভব না, আর বাড়ি রেখে উনি যাবেনও না। জামাই বাড়ি মরলে নাকি পরজন্মে গাধা হতে হয়, এই জন্য জামাই বাড়ি যেয়ে উনি মারা যাবেন না, তাই উনি ওনার বাড়ি থাকতেন। ওনার বাড়ি 60 গম্বুজ দিঘির পূর্ব পাড়ে। তো সেখানে উনি, আমি বাড়িতে গেছি, বড় ভাই বাগেরহাট দোকানে গেছে। উনি রাত্রের বেলায় বারান্দার ওই রান্নাঘরের থেকে নামতে, বারান্দায় হাতে পাওয়া যায়, কিন্তু উনার মাজা এত কুঁজো হয়ে গেছিল, মানে মাজার বরাবরের থেকে মাথা আরো বেশি নিচে থাকতো। লাঠি বধ দিলেও মাথা মাজার থেকে আর উপরে উঠতো না, তো ঝুলে ছিল। ওই ঝুলে থাকা অবস্থায় উনি ওই জায়গাটুকু হাতে পেল কি করে, এটি অবাক হয়ে যেতে হয়। কিন্তু ঘর নিচু, বাসে ওই বাঁশ চটার ঘর, তো ঘর নিচু, কিন্তু সেই জায়গায় উনি ওই উনার ধুতি পেঁচিয়ে ওই রশি দিয়ে উনি দেহত্যাগ করেছে। এখন পিণ্ডদানের, ওনার তো পুত্র সন্তান নেই, পিণ্ডদান কে করবে? আমি গেলাম গয়াতে, যে তখন শাস্ত্র তো আর অতটা জানি না। তো আমি যে ওই গয়ায় যিনি মহারাজ, উনি বাংলা ভাষায় কথা বলতে পারেন, বাবার মতো বেটে। তো দেখে টেকে আমার খুব ভালো লাগলো। আমাকে বললো বাংলাদেশ থেকে আসছে, তাহলে একটা রুম দিল, থাকলাম। থাকার পরে ওনার পরামর্শ, পরের দিন সময় পাওয়া যাবে, পরামর্শ নিলাম। নেওয়ার পরে উনি বললো যে হ্যাঁ, তুমি পিণ্ডদান করতে পারবে। আমি আবার শুনেছিলাম কামাখ্যা থেকে, এর আগে কামাখ্যায় গেছিলাম, কামরূপে গেছিলাম, জ্যান্ত মানুষের নামে পিণ্ড দিলে নাকি সে তাড়াতাড়ি মরে যায়। তা আমি চেয়েছিলাম যে আমার দাদুটা তাড়াতাড়ি মারা যাক, দাদু মানে বাবার বাবা।
তো আমি তার নামে একটু পিণ্ড দেওয়ার ইচ্ছা পোষণ করলাম। তো ওখানে বললে তো জ্যান্ত আছে, বললে তো ওই যে তিল বাদে পিণ্ড দেবে, তাতে মরবে না। তা আমি বলছি যে আমার এই দুই দাদুর নামে আমি পিণ্ড দিতে আসছি। তো উনি যথারীতি সব সজ্জিত করে টরে ওই প্রেত সেলাই নিয়ে ব্রাহ্মণ দিয়ে দিল, একজন বাংলা ব্রাহ্মণ আর একজন ওই হিন্দি ব্রাহ্মণ, দুইজন ব্রাহ্মণ দিয়ে দিল, আর সাথে একটা ছেলেকে দিয়ে দিল। আমার ছোট মানুষের চট চট কথা শুনিয়ে একটা ছেলেকে দিয়ে দিল ওই ঝাঁকা মাখা সব জিনিস টিনিস বই নিয়ে যেতে, বানরের খাবার, ইসের খাবার টাবার এইগুলো নিয়ে যেতে। তো আমি নিয়ে গেলাম, নিয়ে যে যথারীতি পিণ্ডদান করে আসলাম। ঠাকুরের কি কৃপা, আমার ঠাকুরদা মোটামুটি ওই 1 বছরের মধ্যেই মাল চলে গেলেন, বুঝলেন? তো ঘটনা হচ্ছে, পিণ্ডদানের অধিকারী কে? ওখানে পিণ্ডদানের প্রথম অধিকারী জ্যেষ্ঠ পুত্র। সে অসমর্থ হলে তারপরের পুত্র, তারপরের জন পরের পুত্র, তারপরে না হলে কনিষ্ঠ পুত্র। এই যে অধিকারীগণ, এগুলো তো ওই দশবিধ সংস্কারে রয়েছে। সেই অনুযায়ী জেনে যে কেউ দিতে পারে। ওটি হচ্ছে তখন জিজ্ঞেস করবে এই দুইজনকে দেওয়ার পরে তোমার বংশে তোমার গোত্রে আর কারো নামে পিণ্ড দান করতে চাও কিনা, তখন সেটি করে দাও। এইবার তুমি আসতে অপারো, এরপরে তোমার জীবিত আছে যারা মারা গেলে তাদের আত্মা শান্তি পাবে, এই উপলক্ষে কারো নামে পিণ্ড দান করতে চাও কিনা, সেই নামগুলো দাও। ওখানে হলো টাকার খেলা, নাম দাও, দক্ষিণা দাও, তার নামে পিণ্ড হয়ে যাচ্ছে। তো সুভাষ বাবু, ওই জিনিসটি মাথায় রাখলে হবে না যে ওখানে সবার নামে দেওয়া যাবে। হ্যাঁ, গোষ্ঠীসূত্র দেওয়া যাবে, আপনি দক্ষিণা দেন, ওরা একটু তিল ফলায় নেবো, হ্যাঁ যা হয়ে গেছে পিণ্ডদান, এই তো। এটি তো দেখে আসছি। আর আমি একবার নয় 3বার গেছি। যখন গয়াতে নেমে ঘোড়ার গাড়িতে যেতে হতো, তখন আমাকে গাড়িতে বসে ট্রেনে বসে যখন আমি ভাবছি যে ওখানে যে কিভাবে কথা বলবো, তখন ওই ট্রেনের পাশের সিটে বসে এক লোক আমার এই কথা বলা শুনে তখন বলছিল যে ট্রেনের স্টেশন থেকে নেমে তুমি বাইরে বেরোবা, বেরোনোর পরে দেখতে পাবা ঘোড়ার গাড়ি আছে। তো তুমি এই এখানে লিখে নাও, কাগজে লিখে নাও, তুমি তো যাওয়া ভারত সেবাশ্রম সঙ্গী। তো আছে, হ্যাঁ ভারত সেবাশ্রম সঙ্গী। তো লিখে নাও প্রথমে যে কাউকে বলবা যে মেয়নেসি অ্যাড্রেস ফর জানা, মানে আমাকে এই ঠিকানাটা জানিয়ে দাও কোথায়। এইবার গাড়িওয়ালাকে ওই ঘোড়ার গাড়িওয়ালাকে বলতে হবে কিতনা পেছে লেনা, মানে কয় পয়সা তুমি ভাড়া নেবা। তারপরে বলে দিল যে গয়ার ওই গেটটা সিংহদ্বার বানানো, 2টি গয়ার ওখানে পিণ্ডদানের ওই ভারত সেবাশ্রম সংঘ 2টি আছে। একটি যেটি সিংহদ্বার সেটি অরিজিনাল, আর যেটি সিংহ নেই সেটি হচ্ছে নকল। তুমি নকলটায় যেও না, সিংহদ্বারেরটায় যেও। তো সিংহদ্বারেরটা এমনি আমি আগে চিঠি লিখেছিলাম এই যাবো বলে, সেখান থেকে উত্তর আসছিল। তো সেই চিঠির খামের পরে লেখা ছিল ওই সিংহ আঁকানো ছিল। তো আমি বললাম যে এই যে এই চিঠিটা ওনাকে দেখালাম। তখন দেখালে বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এই সিংহ দেখে ওই ঘোড়ার গাড়ি নামায় দেবে, তখন সেখানে গেটের ভিতর ঢুকে দেওয়া, দেখবে গেলে ডান দিকে পড়বে। তো আমি সেইগুলো মনে রাখিছিলাম। তো তখন আমি ওই একটু মস্কানি করে বলেছিলাম যে হিন্দি মালুম নেই হে। তো উনি ওই তার জন্য আমাকে 1 টাকা ছোলা কিনে খাওয়াইছিল। কয় যে তুমি যে হিন্দি জানো না সেইটাই তো বলতে পারতেছো যে হিন্দি মালুম নেই হে, তাহলে তুমি কেন এতক্ষণ আমার কাছ থেকে এই ঠিকানা ঠিকানা তুমি সুন্দর করে লিখে নিলে? বাংলাদেশের মানুষ তাহলে এই রকমের শয়তান হয় বুঝি? এই কথাটা কিন্তু ট্রেনে বসে যিনি ঠিকানা লিখে দিছিলেন উনি তখন বলছিলেন। তো আমি ওই ভাষাটা শিখেছিলাম হচ্ছে তার আগে কয়েকবার ইন্ডিয়াতে গেছি, ওই আমার বন্ধু শিখিয়েছে যে যদি হিন্দিতে কথা বলে তা তুই বলবি যে হিন্দি মালুম নেই, না আমি হিন্দি জানি না, তুমি বাংলায় বলো। তো ওই কথাটা বলার কারণে তার কিন্তু যতটুকু আমাকে শেখানো বোঝানোর ইচ্ছা ছিল সেটি কিন্তু আর বিলীন হয়ে গেল। এমনকি উনি আমাকে ট্রেন থেকে নামায় দিল, বললো যে ওখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, গয়া স্টেশন বড় স্টেশন, ওখানে 5 মিনিট দাঁড়াবে, আমি তোকে নামানোর পরে তোর ওই ঘোড়ার গাড়ির জায়গা দেখায় দেবো, তোর অত চিন্তা করতে হবে না। তাই করে গেছিলাম। তো এটি হচ্ছে সুভাষবাবু তখন বলে, যেমন পূজা করার সময় ব্রাহ্মণরা তো বলে যে সংকল্প একজনের নামে হবে, হ্যাঁ গ্রাম শুদ্ধ নাম দিয়ে সবার জন্য গতস্তং সর্বদেবানাং, তাদের
ইয়ে করো সে করো এন ত্যান করো, মানে জগতের কল্যাণ করো, এটা একটু না বললে তো দক্ষিণা ভালো পাবে না, এটা প্রসেনজিৎ বাবু ভালো বোঝে। এমন ভাবে আশীর্বাদ চাইতে হবে যেন আমি সকলের কল্যাণ চাচ্ছি, ওরে বাবা তুমি সারা দুনিয়া মুক্ত করে দাও, যাতে দক্ষিণাটা একটু বকশিস টকশিস ভালো আসে, এই জন্য। বুঝলেন পিণ্ডদান সুবল করবে বাবু? কেন স্যার?